This conference will now be recorded. হ্যালো, হ্যাঁ রিক আছো? রিক স্যার আপনি কি আছেন?
হ্যাঁ আছি 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 স্যার আছি, শুনতে তো পাচ্ছেন আমি স্যার? তাহলে আছি। শুরু করবো, এখনো কিন্তু স্টুডেন্টরা সবাই জয়েন করেনি। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলছি হ্যাঁ এখনো কিন্তু সব স্টুডেন্টরা জয়েন করেনি, আমি কি শুরু করবো? একটু কি ওয়েট করবেন নাকি শুরু করেই দিই? 3টে তো বেজে গেছে। আই থিঙ্ক আগের ক্লাসগুলোতে যে সমস্ত টপিক গুলো হয়েছিল সেগুলো নিয়ে একটু আলোচনা করি, ততক্ষণে স্টুডেন্টরা সবাই জয়েন করে নেবে। ওকে স্যার, ঠিক ওকে। আছে, যেটা আপনার ভালো মনে হয় স্যার। ওকে। সো গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা গুড সেন্সর পার্ট আফটারনুন নিয়ে আলোচনা করব। তার আগে এখনো পর্যন্ত আমরা যে সমস্ত জিনিস শিখেছি, মানে রোবট ড্রাইভ সিস্টেম, রোবট অ্যানাটমি, এই সমস্ত জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। যদি তোমাদের কারো কোনো পার্ট বুঝতে অসুবিধা হয়ে থাকে কিংবা কারো কোনো কোয়েরিজ থাকে, তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো। ততক্ষণ আমরা আলোচনা করিনি, যতক্ষণ সব স্টুডেন্টরা আসছে ততক্ষণ আমরা এগুলো ব্যাকআপ নিয়ে আলোচনা করি, আগে যে ক্লাসগুলো হয়েছিল। হ্যালো স্যার। হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ বলো গগু। স্যার আগের শুনতে ক্লাসটা পাচ্ছি, মানে বলো। আগের ক্লাসটা আমি স্যার করিনি, এজন্য মানে কলেজ থেকে দিয়েছিল, লিংক দিয়েছিল, কিন্তু লিংকটাও মানে করলে ওপেন করে হচ্ছে না, বলছে অ্যাভেলেবেল নেই ভিডিওটা, মানে হ্যাঁ অ্যাকচুয়ালি, লিংকের প্রবলেম বলছে স্যার। হ্যাঁ 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 প্রিভিয়াস যে ড্রাইভ সিস্টেমের ক্লাসটা ছিল, ওইটাই কি হয়েছে, আমি একটা অন্য ওয়েবসাইটের ভিডিও দেখিয়েছিলাম ক্লাসের মধ্যে। তো ভিডিওটা দেখানোর জন্য ওখান থেকে পারমিশন চাইছে ফেসবুকে আপলোড করার জন্য। ফেসবুকে আপলোড করা যাচ্ছে না, পাবলিকালি শোন হচ্ছে না ব্যাপারটা। তো ওটা আমরা দেখছি, পারমিশনটা পাওয়া গেলেই তোমাদেরকে ভিডিওটা দেওয়া হবে, কোনো ব্যাপার না। ঠিক আছে স্যার, আগের ক্লাসটা স্যার দিয়ে দেবেন, কারণ ওটা আমি করিনি স্যার। ঠিক আছে, নো প্রবলেম, ওটা পেয়ে যাবে। ওটা আমাদের টোটাল সবকটা ক্লাসই আমাদের রেকর্ডিং করা হয়, তো ওটা নিয়ে কোনো প্রবলেম হবে না, তোমরা পেয়ে যাবে। ওকে স্যার। আচ্ছা, যদি কোনো কোয়েরিজ থাকে তোমরা বলতে পারো, কি জানার ইচ্ছা থাকলে সেটা বলতে পারো, আমি শেয়ার করবো তোমাদের সাথে অবশ্যই। স্যার আগের ক্লাসে করিয়েছিলেন কিছু কিছু টপিক, স্যার একটু এখানে যদি আলোচনা করেন ভালো হয় স্যার, মানে ক্লাসটা করিনি স্যার, কাজে বাড়িতে একটু। আগের ক্লাসে আচ্ছা, ওকে, কোনো প্রবলেম। তো আগের ক্লাসে যেটা আমি দেখেছি, বেসিক্যালি রোবট ড্রাইভ সিস্টেম দেখেছি। তো রোবট ড্রাইভ সিস্টেম আমাদের চুজ করার জন্য প্রথমে তো আমাদের জানতে হয় যে ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রাইভ সিস্টেম, যে ড্রাইভ সিস্টেমের মধ্যে আমাদের কি কি আগে জানতে হবে। তো প্রথম হচ্ছে আমাদের জানতে হয় যেটা লোড ক্যারিং ক্যাপাসিটি, যে রোবটটা কতটা লোড ক্যারি করবে তার উপর ডিপেন্ড করে আমরা কি কি ড্রাইভ চুজ করব। তারপর আসে হচ্ছে তোমার পোটেনশিয়াল স্টেবিলিটি, ডিউরেবিলিটি, স্পিড, কস্ট, এই সমস্ত জিনিসগুলো ইনভলভ হয়। এই সমস্ত জিনিসগুলো আমরা আগে যদি জানি, তখনই আমরা ড্রাইভ সিস্টেমটা চুজ করতে পারবো। আর বেসিক্যালি ড্রাইভ সিস্টেমকে 3টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার হাইড্রোলিক ড্রাইভ সিস্টেম, একটা নিউমেটিক ড্রাইভ সিস্টেম, একটা ইলেকট্রিক ড্রাইভ সিস্টেম। মোস্ট প্রবাবলি যত অ্যাডভান্স রোবট সিস্টেম আছে সবকিছু ইলেকট্রিক্যাল ড্রাইভ সিস্টেম থাকে, কারণ ইলেকট্রিক্যাল ড্রাইভ সিস্টেম খুব ফাস্ট, স্মল অ্যান্ড রিলায়েবল। আর হাইড্রোলিক ড্রাইভ সিস্টেম ইউজ করা হয় যেখানে খুব বেশি লোড ক্যারি করতে হয়, লাইক জেসিবি, তারপরে তোমার ক্রেন, এই সমস্ত জায়গায় হাইড্রোলিক ড্রাইভ সিস্টেম ইউজ করা হয়। অনেক লোড ক্যারি করতে পারে হাইড্রোলিক ড্রাইভ সিস্টেম। কিন্তু হাইড্রোলিক ড্রাইভ সিস্টেমের একটা মেন ডিসঅ্যাডভান্টেজ হলো ওর জন্য অনেক বড় ফ্লোর স্পেসের দরকার পড়ে। কারণ হাইড্রোলিক ড্রাইভ সিস্টেমের জন্য তোমার একটা রিজার্ভারের দরকার পড়ে যেখানে হাইড্রোলিক ফ্লুইডটা জমা থাকে, তারপরে একটা পাম্পের দরকার পড়ে, একটা ফিল্টারের দরকার পড়ে, কিছু ভালভের দরকার পড়ে, ডিসিবি মানে ডিরেকশন কন্ট্রোল ভালভ, প্রেসার রিলিফ ভালভ, এই সমস্ত ভালভের দরকার পড়ে। তো এই জন্য অনেক বেশি ফ্লোর স্পেস রিকোয়ার্ড পড়ে। তো এই কারণের জন্য হাইড্রোলিক ড্রাইভ সিস্টেম আমরা সব জায়গায় ইউজ করতে পারি না, কিন্তু যেখানে অনেক বেশি লোড আমাদের ক্যারি করতে হবে সেই সমস্ত জায়গায় হাইড্রোলিক ড্রাইভ সিস্টেম ইউজ করা হয়। তার জন্য অনেকটা বেশি ফ্লোর স্পেস আমাদের নষ্ট হয়। আর নিউমেটিক ড্রাইভ সিস্টেম ইউজ করা হয় এমন সব রোবটে যেগুলো খুব স্মল রোবট হয়, ছোটখাটো রোবট হয়, আর তার সাথে যে সমস্ত রোবটের ডিগ্রি অফ ফ্রিডম লেস দেন 3 হয়, মানে 2 to 3 ডিগ্রি অফ ফ্রিডম যে সমস্ত রোবটের মধ্যে আছে সেই সমস্ত রোবটে আমরা নিউমেটিক ড্রাইভ সিস্টেম ইউজ করতে পারি। কিন্তু নিউমেটিক ড্রাইভ সিস্টেমের একটা লিমিটেশন আছে। নিউমেটিক ড্রাইভস এর ক্ষেত্রে কি হয়, আমি আমার কাছে একটা কন্টেনার রাখতে হয়, যে কন্টেনারের মধ্যে তোমার কম্প্রেসড এয়ারটাকে জমা করতে হয়, এই সেই কম্প্রেসড এয়ারটাকে আমরা কাজে লাগাতে পারি। এবার ধরো যদি আমাদের কাছে কন্টেনারটা লিমিটেড হয়, মানে যেখানে কম্প্রেসার নেই, এনভায়রনমেন্ট থেকে আমরা এয়ারটাকে সাপ্লাই দিচ্ছি না, আমরা ডাইরেক্টলি কম্প্রেস এয়ারটাকেই কাজে লাগাচ্ছি, মানে সাপোজ ধরো লাইক আইফোন 7, যেখানে ওখানে একটা কার্বন ডাই অক্সাইডের ছোট্ট সিলিন্ডার থাকতো। তো যখন কার্বন ডাই অক্সাইডটা শেষ হয়ে যেত তখন কিন্তু আর ফাংশন করছে না নিউমেটিক সিস্টেমটা, আবার ওকে রিফিলিং করতে হবে। তো
তো সেই জন্য খুব ছোট ছোট রোবটে স্মল ফাংশনের জন্য নিউমেটিক সিস্টেম ইউজ করা হয়। নিউমেটিক সিস্টেম ইজ ভেরি ফাস্ট সিস্টেম, বাট প্রিসিশন একটু কম, কিন্তু নিউমেটিক সিস্টেমটা খুব ফাস্ট সিস্টেম আর বেশি লোড ক্যারি করতে পারে না, হালকা লোড ক্যারি করতে পারে। আর 2 to 3 ডিগ্রি অফ ফ্রিডম সেখানে আমরা নিউমেটিক সিস্টেম ইউজ করতে পারবো ছোট রোবটের ক্ষেত্রে। আর সব থেকে অ্যাডভান্স ড্রাইভ সিস্টেম হলো সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ড্রাইভ সিস্টেম। বেসিক্যালি ইলেকট্রিক্যাল ড্রাইভ সিস্টেমের মধ্যে দুটো মোটর আমরা ইউজ করতে পারি, তিনটে টাইপের মোটর আমরা ইউজ করতে পারি। একটা হচ্ছে সার্ভো মোটর, একটা স্টেপার মোটর, আর একটা মোটর আমি দুটো কেন বললাম প্রথমে, তারপর বললাম তিনটে, কারণ হচ্ছে একটা ডাইরেক্ট ড্রাইভ মোটর লাইক এসি ফ্যান, মানে আমরা যেটা এসি মোটর দেখি, ডিসি মোটর যেগুলো আমরা ফ্যানে ইউজ করে থাকি নর্মালি, সেগুলোকে ইউজ করতে পারি, কিন্তু সেইগুলোতে আমরা কোনো রকম প্রিসিশন আনতে পারবো না। কিন্তু সার্ভো এন্ড স্টেপারেতে আমরা একটা প্রিসিশন পাই। সার্ভো মোটর বেসিক্যালি লেস দেন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে পারে, 180 ডিগ্রির ওপরে ও রোটেট করতে পারে না। আর সার্ভো মোটরে লোড ক্যারি ক্যাপাসিটি হিউজ, কিন্তু সার্ভো মোটরে যে প্রবলেমটা, ওই যে কমপ্লিট রিভলিউশন আমরা পাই না, লেস দেন 180 ডিগ্রি রিভলিউশনটা আমরা পাই। আর স্টেপার মোটর এমন একটা মোটর যেখানে লোড ক্যারি ক্যাপাসিটি অনেক বেশি, আর স্টেপার মোটরে আমি যত মানে স্পিড বলবো সেই স্পিডে আমি ঘোরাতে পারবো, যতটা ডিগ্রি অ্যাঙ্গেলে বলবো ততটা ডিগ্রি অ্যাঙ্গেলেই ঘোরাতে পারবো, আর কমপ্লিট রিভলিউশন আমি পাবো। তো ম্যাক্সিমাম যেগুলো অ্যাডভান্স রোবোটিক সিস্টেম লাইক অ্যাডভান্স সিএনসি মেশিন, সিএনসি মিলিং বলো, টার্নিং বলো, সিএনসি 3D প্রিন্টার বলো, সমস্ত জায়গাতেই স্টেপার মোটর ইউজ করা হয়। ইভেন লেজার বিম মেশিনিং, অ্যাব্রেসিভ জেট মেশিনিং, ওয়াটার জেট মেশিনিং, সব জায়গাতেই স্টেপার মোটর ইউজ করা হয়। তো এই স্টেপার মোটর যেটা বললাম, হ্যাঁ স্টেপার মোটরের কনস্ট্রাকশনের ভিডিও একটা আমি দেখিয়েছিলাম আগের দিন, খুবই মানে ডিটেলস ওখানে স্টেপার মোটরের কনস্ট্রাকশন বোঝানো হয়েছিল। ভিডিওটা ছিল এবিবির ভিডিও, তো সেই কারণের জন্য আমরা পারমিশন পাইনি ফেসবুকে আপলোড করার ভিডিওটা। আমরা চেষ্টা করছি ওটা পারমিশন নিয়ে ফেসবুকে আপলোড করার জন্য, যখন আপলোড হয়ে যাবে তোমাদের সাথে আমরা ভিডিওটা শেয়ার করে দেবো। তো এই ড্রাইভ সিস্টেম গুলোই আগের দিন আমি দেখিয়েছিলাম ক্লাসের মধ্যে। এটার একটা জাস্ট জিস্ট তোমাদের আমি আজকে বললাম, যারা শুনোনি স্কিপ করে গেছো তাদের জন্য জাস্ট বলে দিলাম। আমরা প্র্যাকটিক্যালি দেখাবো সার্ভো মোটর কিভাবে কাজ করে, স্টেপার মোটর কিভাবে কাজ করে, সেগুলো আমরা প্র্যাকটিক্যাল করে দেখাবো। সেই অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে আমাদের কিছু কিছু, তো সেগুলো আশা করছি দেখাতে পারবো। আজকে আমরা সেন্সর দেখবো, যে কি কি টাইপের সেন্সর একটা রোবটের মধ্যে ইউজ হতে পারে, এন্ড সেই সমস্ত সেন্সরে কি কি ফাংশন, কিভাবে আমরা সেন্সর গুলোকে ইউজ করব, সেই সমস্ত জিনিসগুলোই আমরা আজকে জানবো। তো সেন্সর পার্টটা কি আমি শুরু করতে পারি? প্রবলেম না থাকে, কোনো কোয়েরিজ না থাকে, তাহলে আমি আজকে ওকে স্যার শুরু করতে পারেন। তো আজকে আমরা সেন্সর পার্টটা শুরু করছি। এই সেন্সর হচ্ছে এমন একটা ডিভাইস যেটা কিনা সেন্স করতে পারে। কি সেন্স করবে? ওর চারপাশের যে এনভায়রনমেন্ট চেঞ্জেস আসবে। সাপোজ ধরো হঠাৎ করে গরম হয়ে গেল এনভায়রনমেন্টটা, কি হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল, কিংবা এনভায়রনমেন্টের মধ্যে জলীয় বাষ্প বেশি হয়ে গেল, এনভায়রনমেন্টের মধ্যে জলীয় বাষ্প কম হয়ে গেল, মানে হিউমিডিটি বেশি হলো, হিউমিডিটি কম হলো, এগুলো সেন্স করতে পারে। ও যা সেন্স করবে, লাইক আমাদের হাত কি, মানে আমাদের এটা বলা হয় যে স্কিন কি করে, যে গরম না ঠান্ডা, সারফেসটা স্মুথ না রাফ, এই জিনিসগুলো আমাদের স্কিন সেন্স করতে পারে। তো এটা সেন্স করে কিনা, টাচ করে সেন্স করে। তো এখানে টাচ করে যে সমস্ত সেন্সর সেন্স করতে পারে রোবোটিক সিস্টেমের মধ্যে, সেগুলোকে বলা হয় ট্যাকটাইল সেন্সর। যেগুলো বেসিক্যালি টাচ করার পরে সেন্স করতে পারে, ট্যাকটাইল সেন্সর। আর যেগুলো টাচ না করে সেন্স করতে পারে, সেগুলো আমাদের অ্যাক্টিভ সেন্সর নরমালি। তো যেরকম আমাদের হাত, মানে যেটা বললাম স্কিন কি করে তোমার গরম না ঠান্ডা সেন্স করতে পারে, কিন্তু স্কিন কিন্তু বলতে পারে না যে কতটা গরম, ও শুধু সেন্স করছে যে গরম জিনিসটা। সেন্স করে কাকে পাঠাচ্ছে সিগন্যালটা? নার্ভাস সিস্টেমের মধ্যে দিয়ে আমাদের ব্রেনে পাঠাচ্ছে। ব্রেন প্রসেসিং করে বলছে যে হ্যাঁ এটা গরম, কতটা গরম, কতটা রাফ, যে সারফেসটা কতটা রাফ, কতটা স্মুথ, এটা ব্রেন আমাদের বলে, এটা কিন্তু আমাদের স্কিন বলে না। লাইক আওয়ার টাং, যখন কোনো আমরা জিনিস খাবার খাই, মিষ্টি হোক, ঝাল হোক, টক হোক, নুন হোক, যেটা হোক না কেন, সেটা আমাদের জিভ সেন্স করতে পারে, সেন্স করে বলতে পারে না এটা ঝাল না মিষ্টি, বলে কিন্তু আমাদের ব্রেন। সিগন্যালটা প্রসেসিং হয় আমাদের ব্রেনেতে। তো এখানে জিভ একটা সেন্সর, স্কিন একটা সেন্সর। আমাদের চোখ যেরকম, চোখ কি করে লাইটটাকে সেন্স করতে পারে, চোখ কিন্তু কোনো অবজেক্টকে সেন্স করতে পারে না, চোখ জাস্ট লাইটটাকে সেন্স করে। কি হয় না, লাইট এসে কোনো একটা অবজেক্টের উপরে পড়ছে, রিফ্লেক্ট হচ্ছে, এন্ড আমাদের চোখে এসে পড়ছে। এই রিফ্লেকশনটা
যে লাইটের চেঞ্জেসটা, এটা আমাদের চোখ বুঝতে পারে, আর এই সিগন্যালটাকে সেন্ড করে আমাদের ব্রেনে। ব্রেন প্রসেসিং করে বলে, বেসিক্যালি ব্রেনটা প্রসেসিং করে, প্রসেসিং করার পরে বলতে পারে যে হ্যাঁ এই কালারটা কি, সবুজ না হলুদ, লাল না বেগুনি, এর শেপটা কিরকম, বড় না ছোট, এটা কি অবজেক্ট, সেটা ব্রেন চিনতে পারে। আমাদের চোখ কিন্তু চেনে না। একজন যে বাচ্চা ছেলে সে কিন্তু দেখতে পায়, কিন্তু সে কি একটা অবজেক্ট চিনতে পারবে? সে কি দেখে বলতে পারবে এটা মোবাইল ফোন? সে কি বলতে পারবে যেটা কম্পিউটার? সে কি বলতে পারবে এটার বোতল? বলতে পারবে না, কোনোদিন বলতে পারবে না, কারণ সে তখন শেখেনি, তার ব্রেনটা শেখেনি, কিন্তু সে দেখতে পাচ্ছে, তার সেন্সারটা কাজ করছে। তার যখন ব্রেনটা আস্তে আস্তে শিখতে আরম্ভ করবে, বুঝে নেবে যে হ্যাঁ এটাকে মোবাইল ফোন বলা হয়, এটাকে ল্যাপটপ বলা হয়, ওটাকে বটল বলা হয়, যে ও যখন বাচ্চা ছেলেটা আস্তে শিখে শিখে নিজে ট্রেন হয়ে যাবে, তখন বলতে পারবে, ওর চোখ যখন শেষ করে তখনও বলতে পারবে যে হ্যাঁ এটা মোবাইল ফোন, দিস ইজ ল্যাপটপ এন্ড দিস ইজ বটল, এটাও বলতে পারবে। তার মানে এটা কি, যখন বাচ্চা ছেলেটি আমরা লার্ন করছে মানে শিখছে, এই শেখাটাই হচ্ছে রোবটের কাছে মেশিন লার্নিং। কারণ রোবটটা হচ্ছে একটা মেশিন, হিউম্যান যখন শিখছে ওটা হিউম্যান লার্নিং, রোবটটা যখন শিখছে দিস ইজ মেশিন লার্নিং। রোবট শিখছে, ইমেজ প্রসেসিং করছে, রোবটের মধ্যে ক্যামেরা রয়েছে, ক্যামেরাটা ইমেজ ক্যাপচার করছে, ক্যাপচার করে মাইক্রো কন্ট্রোলারের মধ্যে পাঠাচ্ছে কিংবা মাইক্রো প্রসেসরে পাঠাচ্ছে, সেই ইমেজ গুলোকে প্রসেসিং করছে, ভায়া মেশিন লার্নিং প্রসেসিং করছে, প্রসেসিং করে বলতে পারছে যে এটা কি অবজেক্ট, এটা কি কালার। সেন্সরটা কিন্তু বলতে পারে না, এটা সেন্সর শুধু ডিটেকশন করে, ওর মধ্যে যে এনভায়রনমেন্ট চেঞ্জেস গুলো আছে ওর আশেপাশে সেটাকেও ডিটেকশন করতে পারে, এটাই হচ্ছে ম্যাটার। তো what is sensor? A sensor is a device, module, machine or subsystem whose purpose is to detect event or changes in the environment and send the information to other electronics, frequently a computer processor. A sensor is always used with other electronics. তো জিনিসটা বোঝা গেল ক্লিয়ার, সেন্সর শুধুমাত্র ওর এনভায়রনমেন্ট চেঞ্জেসটাকে ডিটেক্ট করতে পারে, আর কিছুও করতে পারে না। আর সেন্সরটা শুধু একটা সেন্সর দিয়ে আমরা কোনোদিন একটা কাজ করতে পারবো না, সেন্সর থেকে ইনফরমেশনটা আমাদেরকে ভায়া আদার্স ইলেকট্রনিক্স সিস্টেম আমাদেরকে একটা প্রসেসিং ইউনিটের মধ্যে কালেকশন করতে হবে, তাকে প্রসেস করতে হবে, আফটার দ্যাট আমরা ফুলি ফাংশনাল সেন্সরটাকে ইউজ করতে পারবো। আদার দেন আমরা কিন্তু সেন্সরটাকে ইউজ করতে পারবো না। আমার হাতে যদি একটা শুধু সেন্সর থাকে, আমরা সেই সেন্সরটাকে দিয়ে কোনো কাজই করতে পারবো না, তার সাথে দরকার কি একটা মাইক্রো কন্ট্রোলার, কিছু ইলেকট্রনিক্স অ্যারেঞ্জমেন্ট, আফটার দ্যাট আমরা সেন্সরটা দিয়ে সেন্স করাতে পারবো। তো এইখানে একটা রিয়েল টাইম সেন্সরের অ্যাপ্লিকেশন আছে, যেটা হচ্ছে অটো পাইলট সিস্টেম। তোমরা তো নিশ্চয়ই সবাই জানো যে প্লেন অটো পাইলটে রান করে। যারা আইওটি ক্লাস পড়েছিলে আগে, ইন্ডাস্ট্রিয়াল আইওটি ক্লাসটা এর আগে পড়েছিলে, তারা সেন্সর অলরেডি জানো। আমার এই থিওরি ক্লাসটা দেখেছো, সেন্সরের প্র্যাকটিক্যালও করেছো। কিন্তু যারা আমার ইন্ডাস্ট্রিয়াল আইওটি ক্লাসটা করোনি, রোবোটিক্স এর ক্লাস করছো নতুন করে, তাদের জন্য বেসিক্যালি আমি সেন্সর পার্টটা বোঝাচ্ছি। আর যারা অলরেডি জানো সেন্সর কি জিনিস, তারা আরেকবার দেখে নাও, তোমাদেরকে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, রিভাইজ হয়ে যাবে। যে সমস্ত পয়েন্ট তোমাদের কাছে অজানা ছিল কিংবা তোমরা ভুলে গেছিলে, সেই সমস্ত জিনিসগুলো তোমরা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। তো দেখো, অটো পাইলট সিস্টেম যেটা প্লেনের, আমরা সবাই জানি প্লেন অটো পাইলট নিয়ে ওড়ে, কিন্তু সবার মাথায় এই কোয়েশ্চেনই কোনোদিন এসে প্লেনটা অটো পাইলট নিয়ে কিভাবে ওড়ে? যাদের মাথায় এসে তারা হয়তো ভেবেছে, যে কোয়েশ্চেনটা স্কিপ করে গেছে, কি অটো পাইলট সিস্টেম খুব ক্রিটিক্যাল সিস্টেম কিংবা ক্রিটিক্যাল একটা সাব সিস্টেম, এটাকে ভেবে লাভ নেই, অনেক বড় ইঞ্জিনিয়ারিং এর ব্যাপার। কিন্তু না, সেটা একদমই না। একটা অটো পাইলট সিস্টেমের মধ্যে প্লেনে কি থাকে, কিছু সেন্সর থাকে, যে কিনা প্লেনটার পজিশন, হাইট, স্পিড, টেম্পারেচার, লোকেশন এগুলো সেন্স করতে পারে। পজিশন কে সেন্স করবে একটা জাইরোস্কোপ, হাইট কে সেন্স করবে একটা গ্র্যাভিটি সেন্সর, স্পিড কে সেন্স করবে একটা জাইরোস্কোপ অর অ্যাক্সেলেরোমিটার, টেম্পারেচার কে সেন্স করবে একটা টেম্পারেচার সেন্সর, লোকেশন কে সেন্স করবে একটা জিপিএস, দ্যাটস ইট। তো এই সেন্সর গুলো একটা প্লেনের মধ্যে অ্যাটাচ করা থাকে, যে সেন্সর গুলো সেন্স করতে পারে পজিশন, হাইট, স্পিড, টেম্পারেচার, লোকেশন। তারপরে এই টোটাল ইনফরমেশনটা কোথায় আসে? একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে, একটা কম্পিউটারের মধ্যে। সেই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের কম্পিউটারটা এই সিগন্যালগুলোকে প্রসেস করতে আরম্ভ করে, প্রসেস করে বুঝে নেয় যে কোন পজিশনে আছে, কোন হাইটে আছে, কত স্পিডে আছে, কত টেম্পারেচার এখন এনভায়রনমেন্টের, আর ইঞ্জিন টেম্পারেচার কত রয়েছে, আর আমার লোকেশনটা কি আছে, কোথায় যেতে হবে, সেটা কম্পিউটার সিপিইউটা ক্যালিব্রেশন করে। আফটার ক্যালিব্রেশন, যখন অটো পাইলটটা অন হয়ে গেল, অটো পাইলট অন হওয়ার সাথে সাথে ড্রাইভ সিস্টেমটা প্লেনের কাজ করতে আরম্ভ করে। ড্রাইভ সিস্টেম আমরা আগের ক্লাসে আগেই দেখেছি, সার্ভো মোটরস, স্টেপার মোটরস কিংবা হাইড্রোলিক ড্রাইভ সিস্টেম, নিউমেটিক ড্রাইভ সিস্টেম ইউজ করে আমরা একটা রোবটের আর্মকে কন্ট্রোল করতে পারি, আর আদার্স পার্টকে আমরা ড্রাইভ করতে পারি। তো এইখানেও এরকম কিছু নিউমেটিক ড্রাইভ সিস্টেম আর ইলেকট্রিক্যাল ড্রাইভ সিস্টেম, হাইড্রোলিক ড্রাইভ সিস্টেম ফ্লাইট কন্ট্রোলের মধ্যে থাকে। বেসিক্যালি নিউমেটিক ড্রাইভ সিস্টেমটা ইউজ করা হয় ফ্লাইট কন্ট্রোলের ক্ষেত্রে, কারণ ওখানে অ্যাম্বিয়েন্ট থেকে এয়ার অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। তাছাড়া প্লেনের মধ্যে অনেক রকম এয়ার কম্প্রেসার থাকে, টারবাইন থেকে, সেখান থেকে আমরা ফ্রিলি এয়ারটাকে কম্প্রেস করতে পারি। তো
কম্পিউটার কি করে, ওই ড্রাইভ সিস্টেম গুলোকে সিগন্যালটা সেন্ড করে, লাইক ইঞ্জিন, ফ্ল্যাপস, মোটর, উইংস, এই সমস্ত জায়গায় সিগন্যালটা সেন্ড করে। আর সিগন্যালটা সেন্ড করার জন্য এই জিনিসগুলো কন্ট্রোল হয়। মানে কিরকম, সাপোজ ধরো আমার প্লেনের স্পিড রয়েছে এখন 21 নট, প্লেনের স্পিড রয়েছে, তো দরকার এখন আমার প্লেনটা 25 নট স্পিডে যাওয়ার দরকার, তাহলে মানে যে লোকেশনে আমার যাওয়ার দরকার সেটা একদম পারফেক্ট টাইমে আমরা পৌঁছতে পারবো। যখন আমরা অটো পাইলট অন করে দিলাম তখন কি দেখবে যে আমাকে 25 নট স্পিডে প্লেনটাকে চালাতে হবে, কিন্তু এখন কত স্পিডে চলছে, 21 নট। দেন 25 মাইনাস 21 কত হলো, 4 নটস। তো ইঞ্জিনের স্পিডটাকেও বাড়িয়ে দেবে অটোমেটিক্যালি। কম্পিউটার কি করে, ইঞ্জিনের স্পিডটাকে বাড়িয়ে দিল, স্পিড বাড়ানোর জন্য দেখে নিল কত স্পিডে আসছে, যখনই 25 নট রিচ করে যাবে স্পিডটা, তখন ইঞ্জিনের স্পিডকে আবার আইডল কন্ডিশনে নিয়ে চলে আসবে। তো এইভাবে একটা অটো পাইলট কাজ করে, আর কিছুই না, নর্মাল একটা জিনিস। তো এতদিন তোমরা এটা মাথায় ভাববে অটো পাইলট একটা খুব ক্রিটিক্যাল জিনিস, খুবই ভয়ঙ্কর একটা ইঞ্জিনিয়ারিং ব্যাপার স্যাপার, সেরকম কিছুই না, খুব সিম্পল জিনিস। জিনিসটাকে জাস্ট লজিকটাকে তোমাকে বুঝতে হবে, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। তো আশা করছি অটো পাইলট কিরকম ভাবে কাজ করে, সেন্সর, কম্পিউটার এন্ড ইঞ্জিন, ফ্ল্যাপস, মোটর, উইংস দিয়ে, তো এটা তোমরা আশা করছি বুঝতে পেরেছো, মানে একটা অটো পাইলট কিরকম ভাবে কাজ করে। যদি কোনো কোয়েরিজ থাকে তোমরা করতে পারো এই জায়গাটায়। স্যার আপনি আউটপুটটা কি বললেন ওটা ঠিক বুঝতে পারলাম না। আউটপুট মানে স্যার ইনপুট দেওয়া যায় না এটাকে? ইনপুটে কোনো কাজ নেই অটো পাইলটের? হ্যাঁ হ্যাঁ, ইনপুটে তো কাজ আছে। এই দেখো যে সেন্সর গুলো কি করছে, সেন্সর তো একটা ইনপুট দিচ্ছে কম্পিউটারের মধ্যে। কি ইনপুট দিচ্ছে, পজিশন কোথায় আছে, হাইট কোথায় আছে, স্পিড কত কত আছে, টেম্পারেচার কত আছে, লোকেশন কোথায় আছে, এই ইনপুটটা তো কম্পিউটারকে দিচ্ছে। দেখো অ্যারো দেওয়া রয়েছে এখানে, সেন্সর থেকে অ্যারোটা কোথায় যাচ্ছে, কম্পিউটারে, মানে সেন্সর ইনপুট দিচ্ছে কম্পিউটারকে, এবং কম্পিউটার আউটপুট দিচ্ছে কোথায়, ইঞ্জিন, ফ্ল্যাপস, মোটর, উইংস, এখানে আউটপুটটা দিচ্ছে। কম্পিউটার প্রসেসিং করার পরে আউটপুটটা দিচ্ছে, ইঞ্জিনকে বলছে এত স্পিডে চলো, ফ্ল্যাপস কে বলছে এদিকে মুভ করো। হ্যাঁ, মানে আউটপুটে কনভার্ট কম্পিউটার এটা কনভার্ট করছে। হ্যাঁ হ্যাঁ, কম্পিউটার এটা কনভার্ট করছে, করে আউটপুটে দিচ্ছে। বুঝে গেল জিনিসটা? ওকে স্যার। তাহলে আমি নেক্সট পার্টে চলে আসছি। তো এখানে দেখো একটা ছোট রোবট আছে, আমার যে প্রেজেন্টেশনের পিকচারটার মধ্যে দেখো একটা ছোট রোবট দেওয়া আছে। তো এই রোবটটার নাম বেসিক্যালি NAO। সায়েন্স সিটিতেও এই রোবটটা আছে, কিন্তু সায়েন্স সিটিতে নাম অন্য, যেহেতু সায়েন্স সিটিতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তো না সায়েন্স সিটি নিজের মতো করে নাম রেখেছে এটা বুম্পু রোবটটার নাম। এই রোবটটাকে আমি বেসিক্যালি সামনে থেকে দেখে এসেছি আর কন্ট্রোলও করে এসেছি। দেখো রোবটটার মধ্যে কি কি জিনিসপত্র থাকে একটু ভালো করে দেখে নেব। রোবটটার প্রথম মাথায় এটা থাকে, সেটা হচ্ছে একটা ট্যাকটাইল সেন্সর। যখন এই ট্যাকটাইল সেন্সরটাকে টাচ করা হয়, টাচ করার সাথে সাথে রোবটটা অন হয়ে যায়, রেসপন্স করতে আরম্ভ করে। তারপরে যখন রেসপন্স করে, ট্যাকটাইল সেন্সর দিয়ে অন হওয়ার পরে, তখন ও বলে হ্যালো স্যার। এই যে কথাটা বলে, এটা কোথা থেকে বলে, একটা ইনপুট, একটা আউটপুট ডিভাইস আছে, সেটা হচ্ছে স্পিকার। স্পিকারের কাছে আউটপুট ডিভাইস, ইনপুট ডিভাইস কি ছিল, একটা ট্যাকটাইল সেন্সর, যে আমার কাছ থেকে ইনপুটটা নিল, টাচ সেন্সর। তারপরে কোথা থেকে আউটপুট পেলো, স্পিকার থেকে, বললো হ্যালো স্যার। এবার এই হ্যালো স্যার বলছে, তার জন্য তো দরকার একটা চার্জ, তো চার্জটা হোল্ড করে রাখো, বডির মধ্যে একটা ব্যাটারি আছে, তো সেটা দিচ্ছে চার্জ। এবার হচ্ছে আর্মসের মধ্যে কতগুলো সেন্সর থাকে, যে কিনা বুঝতে পারে যে আমি কোন অবজেক্টটাকে গ্র্যাব করব। জাইরোস্কোপ থাকে বেসিক্যালি আর্মসের মধ্যে, এন্ড কিছু লোড সেল থাকে, যার জন্য বুঝতে পারে আমি কোন অবজেক্টটাকে গ্র্যাব করব, কতটা জোরে গ্র্যাব করব। মানে সাপোজ ধরো আজকে যদি আমি একটা রোবটটাকে বলি একটা পাথরের টুকরোকে তুলতে, তো রোবটটা নিশ্চয়ই পাথরের টুকরোটাকে যত জোরে গ্র্যাব করবে, নিশ্চয়ই আমি যদি বলি একটা ডেলিগেটেড কেক, ক্রিম কেককে তুলতে বলি, ততটা জোরেও নিশ্চয়ই গ্র্যাব করবে না, কারণ পাথরের টুকরো তুলতে যে ফোর্সটা লাগছিল, একটা কেককে তুলতে সেই ফোর্সটা লাগবে না। তুমি একটা পাথরের টুকরোকে যতটা ফোর্সে প্রেস করতে পারো, এটা কেককে নিশ্চয়ই ততটা স্পিডে ফোর্স দিতে পারবে না, তাহলে কেকটা নষ্ট হয়ে যাবে। তো লোড সেলটা, ওর হাতের মধ্যে লোড সেল থাকে, ওর যে জাইরোস্কোপটা থাকে, জাইরোস্কোপটা বেসিক্যালি ওর হাতের ডিরেকশনটা ঠিক করতে পারে, আর লোড সেলটা সেন্স করতে পারে যে রোবটটা কত জোরে গ্র্যাব করছে, এই জিনিসগুলো থাকে। তারপরে আসে হচ্ছে ফুটের মধ্যে ফুট বাম্পার্স থাকে, ফুট বাম্পার্সে বেসিক্যালি লোড সেল দেওয়া থাকে, কিছু এলভিডিটি থাকে, যার জন্য সারফেস রাফনেস বুঝতে পারে যে কোন সারফেসের উপর দিয়ে হাঁটছে, এন্ড কতটা প্রেসার ও দরকার পড়ছে ওই সারফেসের উপর দিয়ে হাঁটার জন্য। এবার থাকে মাইক্রোফোন। ধরো তুমি কোনো একটা কাজ বললে, কোনো ইনফরমেশন বললে, সাপোজ বললে যে ডান্স করার জন্য, তো এই জিনিসটা বুঝবে কি করে যে আমাকে ডান্স করার জন্য বলছে, তার জন্য থাকে মাইক্রোফোন। মাইক্রোফোন কি করে, আমরা যেটা বলছি
সেই সাউন্ড স্পেকট্রামটাকে ফ্রিকোয়েন্সিটাকে মাইক্রোফোন জাস্ট ক্যাচ করে। তো মাইক্রোফোন এখানে একটা সেন্সর ইনপুট ডিভাইস, তো এই স্পেকট্রামটাকে ক্যাচ করে, ক্যাচ করার সাথে সাথে স্পেকট্রামটা পাঠিয়ে দেয় মাইক্রোপ্রসেসরের মধ্যে। মাইক্রোপ্রসেসর প্রসেসিং করে স্পেকট্রামটাকে মেশিন লার্নিং যে অ্যালগরিদমটা থাকে ওর সাথে ম্যাচ করে। ম্যাচ করালে বুঝতে পারে যে কি কমান্ড দেওয়া হচ্ছে। লাইক সাপোজ তোমার সিম্পল এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি একটা মেশিন লার্নিং অ্যালগরিদম তৈরি করলাম যেখানে দিলাম যে A ফর সুইচ অন, B ফর সুইচ অফ। এবার আমি A B ছাড়া যদি C D E F G H থেকে Z পর্যন্ত যা খুশি বলে যাই ও রেসপন্স করবে না। যখনই আমি A বলবো তখন ও সুইচ অন করবে, আর যখন আমি B বলবো তখন ও সুইচ অফ করবে। আদার দ্যান দিস ও কিন্তু কোনো ইনফরমেশনই মানে ওই মেশিন লার্নিং যে অ্যালগরিদমটা রয়েছে ওখান থেকে পাস করবে না, আমি যাই ইনফরমেশন দিই না কেন। তো এখানেও ঠিক জিনিসটা সেরকম, যে ওর মধ্যে কিছু প্রিডিফাইন্ড কমান্ড আছে, সেই কমান্ড ছাড়া অন্য কোনো কমান্ডও নেয় না। লাইক আমি যদি বলি বঙ্কু প্লিজ ডান্স, তো এই জিনিসটাও নেবে, ও বুঝতে পারবে যে আমাকে ডান্স করতে বলছে, ডান্স ইনস্ট্যান্সটাও নেবে। আর যে সেন্টেন্সটা আমি বললাম বঙ্কু প্লিজ ডান্স, এই সেন্টেন্সের স্পেকট্রামটা ও নিয়ে ওর মেশিন লার্নিং স্পেকট্রামের সাথে ম্যাচ করবে। ও কিন্তু ল্যাঙ্গুয়েজটাকে ম্যাচ করাবে না, ও স্পেকট্রামটাকে ম্যাচ করাবে। যে ডান্স, আমি যখন কোনো মানুষ যখন ডান্স প্রোনাউন্সিয়েট করছে, যখন উচ্চারণ করছে মুখ দিয়ে, তখন একটা আলাদা টাইপের স্পেকট্রাম আমাদের সাউন্ড ফ্রিকোয়েন্সি তৈরি হয়। সেই সাউন্ড ফ্রিকোয়েন্সিটা মেশিন লার্নিং অ্যালগরিদমের সাথে ম্যাচ করায়। ওখানে কোনো ওর ডিকশনারি রাখার দরকার নেই, কোনো গ্রামাটিক্যাল কোনো গ্রামার রাখার দরকার নেই, চেনার দরকার নেই, কোনো লেটার ওয়ার্ড কিছু চেনার দরকার পড়ে না, শুধু স্পেকট্রাম ম্যাচ করিয়ে বুঝে নিতে পারে আমায় কি কমান্ড দিচ্ছে। এবার আসছে আই মানে চোখ, ও দেখবে কিরকম ভাবে। তো চোখের মধ্যে খুবই হাই রেজলিউশন একটা ক্যামেরা লাগানো থাকে, ক্যামেরা মানে বেসিক্যালি দুটো ক্যামেরা লাগানো আছে, হাই রেজলিউশন ক্যামেরা। তো এই ক্যামেরার জন্য ও দেখতে পায় চোখ দিয়ে। এছাড়াও কিছু আল্ট্রাসনিক সেন্সার আছে ওর বডিতে, সোনার্স, আল্ট্রাসনিক সেন্সার, আরো অন্য টাইপের ক্যামেরা, ইনফ্রারেড সেন্সার, এই সমস্ত জিনিসপত্র দেওয়া থাকে, যার জন্য আশেপাশে এনভায়রনমেন্টকে খুব ভালোভাবে ও ডিটেক্ট করতে পারে। লাইক ওর আশেপাশে কি অবজেক্ট রয়েছে, কি হিউম্যান বিং রয়েছে, হিউম্যান বিংটার পজিশনটা কোথায় আছে, হিউম্যান বিংটা কি ইশারা করছে ওকে, এই সমস্ত জিনিসপত্রগুলো গেস্টার, কি গেস্টার ওকে দেখাচ্ছে। মানে সাপোজ ধরো আমি আজ মুখে কোনো কথা বললাম না, আমি আমার বন্ধুকে টাটা করলাম, এর মানে কেউ বুঝে গেল যে টাটা বাই বাই বলছে, বন্ধুটা আমার চলে গেল। মুখে কিন্তু বলতে হলো না যে হ্যাঁ ভাই টাটা তুই বাড়ি যা, এটা আমাকে বলতে হলো না, আমি কি ইশারা করলাম, দিস ইজ গেস্টার। আমি যখন উপর থেকে টাটা করব ও কিন্তু বুঝে যাবে আমাকে ঘুমিয়ে যেতে বলছে, ও ডিঅ্যাক্টিভেট হয়ে নিজে বন্ধ হয়ে গেল। তো এই গেস্টারটাকে ও বুঝতে পারে, তার জন্য নানা রকমের সেন্সর মধ্যে লাগানো আছে। তারপর আছে ওয়াইফাই। ওয়াইফাই কানেকশন বেসিক্যালি কি করছে, যেটা হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক একটা সেট আপ করে নিচ্ছে ওর মধ্যে। ও আশেপাশে যখনই কোনো ওয়াইফাই পাবে তার সাথে কানেকশন হয়ে যাবে, কানেকশন হয়ে গিয়ে ওর নিজের পজিশন, এছাড়াও ওয়াইফাই এর সাথে যদি ইন্টারনেট কানেকশন পায় সেখান থেকে কিছু ডেটা ইনফরমেশন কালেকশন করতে পারে। কালেকশন করে প্রথম কথা তো আপডেট হতে পারে, সেকেন্ড কথা নলেজটাকেও গ্যাদার করতে পারে। সাপোজ ধরো যে নর্মাল ব্যাপার, এই যে সোনার সেন্সারের মধ্যে আমি ওকে একটা অ্যালগরিদম তৈরি করেছি। কি অ্যালগরিদম তৈরি করলাম, যে ডিস্টেন্সটা শুধু মেজার করছে সোনার সেন্সার, আর কোনো কিছু মেজার করতে পারছে না। অ্যাকচুয়ালি সোনার কিন্তু আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সিতে চলে, এন্ড আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি আমাদের বডির ভেতরে মানে মানুষের বডির ভেতরে কি পার্ট মানে কোন পার্টে প্রবলেম হয়েছে, কোথায় টিউমার আছে, কোথায় স্টোন তৈরি হয়েছে, সেগুলো কিন্তু আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি ডিটেক্ট করতে পারে অ্যাকচুয়ালি। সেটা কিন্তু সোনার সেন্সারে আমি কোডিং করিনি, কিন্তু যখনই ইন্টারনেটের সাথে কানেক্টেড হলো, আমি যখন ইন্টারনেটের মধ্যে কোডিংটা আপলোড করে দিয়েছি, তখন কিন্তু ভায়া ইন্টারনেট নিজে থেকে আপডেট হয়ে যাবে, সোনার সেন্সারটা আপডেট হয়ে যাবে, আপডেট হয়ে গিয়ে কিন্তু মানুষকে স্ক্যান করতে পারবে। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে ইন্টারনেটের ফেসিলিটি থাকলে ওর মধ্যে ওয়াইফাই থাকলে কি কাজগুলো করতে পারে। ইভেন ধরো ওর প্রোগ্রামটাকে আমি আপডেট করেছি, যাদের বাড়িতে অ্যান্ড্রয়েড টিভি আছে কিংবা মোবাইল তো সবাই ইউজ করছো, জানো ইন্টারনেট থাকার জন্য মোবাইলে অ্যান্ড্রয়েডটা রোজ আপডেট হয়। ইভেন যাদের বাড়িতে অ্যান্ড্রয়েড টিভি আছে, সেট টপ বক্স আছে, ইন্টারনেট কানেকশন থাকলে দেখবেন নিজে থেকে কোনো আপডেট হতে আরম্ভ করে, অনেক চ্যানেল নিজে থেকে চলে আসে, অনেক চ্যানেল বাদ চলে যায় যেগুলো আপডেট হওয়ার পরে। তো সেম জিনিসটা ওর মধ্যে ঘটতে থাকবে। তো ওয়াইফাই কানেকশনটা একটা জরুরি জিনিস। এটা হচ্ছে এই রোবটটার মধ্যে এতগুলো টাইপের সেন্সর থাকে। এটা কিন্তু একটা ছোট হিউম্যানয়েড রোবট, মানে এটা বলা যায় যে এখনো পর্যন্ত সব থেকে ইন্টেলিজেন্ট এন্ড সব থেকে স্মল হিউম্যানয়েড রোবট, তার মধ্যে এতগুলো টাইপের সেন্সর ইউজ করা হয়ে আছে। আচ্ছা, এবার আসি ক্লাসিফিকেশন অফ সেন্সরস। বেসিক্যালি সেন্সরকে দুটো টাইপে ক্লাসিফাইড করা হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ সেন্সর আর একটা হচ্ছে প্যাসিভ সেন্সর। So active sensor কি জিনিস? Active sensors are those which require an external excitation signal or power signal. Active sensor হচ্ছে এমন একটা সেন্সর যার একটা পাওয়ার সোর্স দরকার পড়ে বাইরে থেকে। লাইক সাপোজ ধরো
আমি একটা সেন্সর ইউজ করছি যাকে আমার একটা 5 ভোল্ট সাপ্লাই দিতে হচ্ছে, তার রেসপেক্ট টু আমাকে একটা সিগন্যাল আউটপুট দিচ্ছে সেন্সরটা। সেই সিগন্যালটাকে আমি মাইক্রো কন্ট্রোলার আর মাইক্রো প্রসেসরের মধ্যে প্রসেসিং করে বুঝতে পারবো যে ও কি সেন্স করে আমায় কি আউটপুট দিচ্ছে। তো আমাকে আগে সেন্সরটাকে একটা ইনপুট দিতে হবে, একটা পাওয়ার ওকে ইনপুট দিতে হবে, সেটা হচ্ছে অ্যাক্টিভ সেন্সর। আর প্যাসিভ সেন্সর কি? Passive sensors, on the other hand, do not require any external power signal and directly generates output response. Like প্যাসিভ সেন্সর হচ্ছে এমন একটা জিনিস যাকে কোনো রকম পাওয়ার আমাকে দিতে হয় না বাইরে থেকে, কিন্তু প্যাসিভ সেন্সর কি করছে না তোমাকে একটা আউটপুট দিচ্ছে। যখনই কোনো কিছু সেন্স ও ডিটেক্ট করছে কিংবা কোনো রকম এনভায়রনমেন্টের মধ্যে চেঞ্জেস পাচ্ছে, তোমাকে একটা নিজে থেকে আউটপুট দেবে। লাইক তোমাদের যদি বলি পিজোইলেকট্রিক ক্রিস্টাল, পিজোইলেকট্রিক ক্রিস্টাল এমন একটা মেটেরিয়াল কিংবা এমন একটা ক্রিস্টাল যার মধ্যে ফোর্স পেলে ওখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট হয়। তো লোড সেলের মধ্যে পিজোইলেকট্রিক ক্রিস্টাল থেকে, লোড সেল বেসিক্যালি একটা সেন্সর যার মধ্যে আমরা লোড কিংবা ফোর্স যেটা দিয়ে আমরা মেজারমেন্ট করতে পারি, তোর মধ্যে পিজোইলেকট্রিক ক্রিস্টাল থাকে। লোড সেল ইজ এ প্যাসিভ সেন্সর। যখন আমরা লোড সেলের মধ্যে একটা ফোর্স দেবো কিংবা একটা আমরা ওয়েট চাপাবো, যখনই লোড করবে ওখান থেকে আমরা একটা ভোল্টেজ পাবো। ভোল্টেজ পেলে সেই ভোল্টেজটাকে আমরা ক্যালিব্রেশন করে বুঝতে পারবো কতটা লোড ওর মধ্যে পড়েছে কিংবা কতটা ফোর্স ওর মধ্যে পড়েছে। এটা একটা প্যাসিভ সেন্সর। আবার যদি আমরা দেখি প্রেসার সেন্সর, প্রেসার সেন্সরের মধ্যেও সেম জিনিস, একটা ডায়াফ্রাম থাকে, সেই ডায়াফ্রামটা পিজোইলেকট্রিক ক্রিস্টালের তৈরি হয়। প্রেসার সেন্সর যে প্রেসারটা সেন্স করে, প্রেসারটা সেন্স করার সাথে সাথে ডায়াফ্রামের মধ্যে একটা ডিফ্লেকশন তৈরি হয়, সেই ডিফ্লেকশনের জন্য আমরা ওখান থেকে একটা ভোল্টেজ পাই। সেই ভোল্টেজটাকে আমরা মেজারমেন্ট করে বলে দিতে পারি কতটা প্রেসার ওখানে জেনারেশন হয়েছে। তো সেন্সর বেসিক্যালি দুটো টাইপেরই হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। এটা মনে রাখবে তোমরা। স্যার আমাকে আরেকবার একটু অ্যাক্টিভ আর প্যাসিভ সেন্সরের ডিফারেন্সটা একটু বলে দেন। অ্যাক্টিভ সেন্সর হচ্ছে এমন কাইন্ড অফ সেন্সর যেটাকে বাইরে থেকে আমাকে একটা সিগন্যাল দিতে হবে, বাইরে থেকে একটা সিগন্যাল আর একটা ইলেকট্রিক্যাল এনার্জি বাইরে থেকে ওকে দিতে হবে সেন্সরটার মধ্যে, তারপর সেন্সরটা অ্যাক্টিভেট হবে এন্ড তারপরেও এনভায়রনমেন্ট চেঞ্জেসের সাথে সাথে আমাদেরকে একটা আউটপুট সিগন্যাল দেবে। কিন্তু প্যাসিভ সেন্সর কি জিনিস? প্যাসিভ সেন্সরের মধ্যে আমাকে বাইরে থেকে কোনো রকম ইলেকট্রিক্যাল সিগন্যাল আর এনার্জি দিতে হচ্ছে না। প্যাসিভ সেন্সরের মধ্যে কোনো রকম এনভায়রনমেন্ট চেঞ্জেস এলেই ও সাথে সাথে একটা সিগন্যাল আমাদেরকে দেবে, একটা ফিডব্যাক আমাদেরকে দেবে। তার জন্য আমাদের কোনো ইনপুট সিগন্যাল দিতে হয় না, আমরা সেন্সর থেকে অনলি আউটপুট পাবো। কিন্তু অ্যাক্টিভ সেন্সরকে ইনপুট দিতে হয়, তারপরে আমরা আউটপুট পাই। যেরকম অ্যাক্টিভ সেন্সরের তোমাকে এক্সাম্পল যেরকম বলছি, টেম্পারেচার সেন্সর অ্যাক্টিভ সেন্সর, টেম্পারেচার সেন্সরকে একটা ভোল্টেজ আমাদের দিতে হয়। আল্ট্রাসনিক সেন্সর একটা অ্যাক্টিভ সেন্সর, আল্ট্রাসনিক সেন্সরকে আমাদের একটা ভোল্টেজ দিতে হয়। তারপরে তোমার পিআইআর মোশন সেন্সর মানে বেসিক্যালি ইনফ্রারেড সেন্সর, যেটা সেখানে আমাকে একটা অ্যাক্টিভ সিগন্যাল দিতে হয়, তারপরে আমরা একটা সেন্সর মানে সিগন্যাল পাই। এটাই হচ্ছে অ্যাক্টিভ সেন্সর আর প্যাসিভ সেন্সরের মধ্যে ডিফারেন্স। বল প্রশ্ন কি আছে? ওকে স্যার। জোরে বল কি কোশ্চেন। যেটা বললেন অটো পাইলট, হ্যাঁ ওখানে স্যার ও ফোনে তো যে ওয়েদারটা হিসাব করে চেঞ্জ হয় দেখলো যে ওটা আমি কি? 21 স্পিডে যাচ্ছি, 25 আমায় করতে হবে, এরকম ভাবে ও। এক সেকেন্ড, প্রীতম আমাকে একটা কোশ্চেন করছো, আমার সামনেই প্রেজেন্ট আছে, প্রীতম একটা কোশ্চেন করতে চাইছো, বল। হ্যাঁ, তো ও স্পিডটা ক্যালকুলেট করলো, তারপর দেখলো যতটা কম স্পিডেও যাচ্ছে সেই স্পিডটা বাড়িয়েও যাচ্ছে। এবার হয়তো এরকম হলো যে কোনো একটা সাডেন এনভায়রনমেন্ট চেঞ্জ হলো, তখন কি ও নিজে থেকে ডিসিশন নেবে যে আমাকে কিছু? অবভিয়াসলি যখন অটো পাইলটে একটা প্লেন রান করছে, ওর মধ্যে তো সেন্সর গুলো রয়েছে যেগুলো হচ্ছে ওর হাইট, স্পিড, পজিশন, টেম্পারেচার এগুলো ডিটেকশন করতে পারছে। এবার সাডেন একটা চেঞ্জেস এলো এনভায়রনমেন্টের মধ্যে, তাই কি হলো ক্লাউডি হয়ে গেল এরিয়াটা, কিংবা ও দেখতে পেলো যেখানে বিদ্যুৎ চমকাচ্ছে, তো একটা ইলেকট্রিক্যাল এনার্জি সোর্সও পাচ্ছে। সোর্স পাওয়ার সাথে সাথে ও কি করবে, ও প্রথম কথা তো একটা অ্যালার্ট দেবে। অ্যালার্টটা কাকে দেবে? প্রথম একটা অ্যালার্ট দিচ্ছে পাইলটকে, আর যেখান দিয়ে কন্ট্রোল রুম রয়েছে, ফ্লাইট কন্ট্রোল রুম, সেখানে একটা অ্যালার্ট দিয়ে দিল। তার সাথে সাথে ওর মধ্যে যে লজিক্যাল ডিসিশন গুলো নেওয়ার জন্য যে এবিলিটিস দেওয়া রয়েছে, ও সেই ডিসিশন গুলো নিতে পারে। সাপোজ ওর মধ্যে র্যাডারটা রয়েছে, র্যাডার কি দেখলো না সামনে থেকে একটা প্লেন আসছে, তো অটোমেটিক্যালি প্লেনটা অন্য ডিরেকশনে ঘুরে যাবে, দুটো প্লেন ক্র্যাশ করে যাবে না। আচ্ছা, আর কারো কিছু কোয়ারিজ ছিল? ওকে, তো আমি এখন কি কি টাইপের সেন্সর হতে পারে সেগুলো আমরা দেখছি। বেসিক্যালি সিগন্যালের রেসপেক্টে সেন্সরকে আমরা কতগুলো টাইপে ভাঙতে পারি।
যেরকম থার্মাল সেন্সর, রেডিয়েশন সেন্সর, মেকানিক্যাল সেন্সর, ম্যাগনেটিক সেন্সর, কেমিক্যাল সেন্সর, বায়োলজিক্যাল সেন্সর। তো থার্মাল সেন্সর কি জিনিস? থার্মাল সেন্সর এমন একটা সেন্সর যেই সমস্ত সেন্সর দিয়ে আমরা টেম্পারেচার, হিট ফ্লো, এনট্রপি, এনথালপি মেজারমেন্ট করতে পারি, সেটা হচ্ছে থার্মাল সেন্সর। এবার তার মানে কি এতগুলো টাইপের সেন্সর হয়? টেম্পারেচারের জন্য আলাদা, হিটের জন্য আলাদা, হিট ফ্লো এর জন্য আলাদা, এনট্রপি, এনথালপির জন্য আলাদা আলাদা? নো, একটাই সেন্সর যে কিনা টেম্পারেচারের চেঞ্জেসটা মেজারমেন্ট করতে পারে। এবার আমরা তো ফর্মুলা জানি, ফর্মুলাটা মাইক্রোকন্ট্রোলারের মধ্যে দেওয়া থাকবে। ওই এনভায়রনমেন্ট চেঞ্জেসটা সেন্সর সেন্স করে মাইক্রোকন্ট্রোলারে পাঠালো, মাইক্রোকন্ট্রোলারের মধ্যে ফর্মুলাটার ক্যালকুলেশন হলো, এন্ড আফটার দ্যাট আমাদেরকে বললো হিট কতটা আছে, হিট ফ্লো কতটা হচ্ছে, এনট্রপি কতটা, এনথালপি কতটা। নরমাল ব্যাপার। তো থার্মাল সেন্সর বেসিক্যালি দুটো টাইপের হয়, একটা হচ্ছে এনটিসি আর একটা হচ্ছে পিটিসি। এনটিসি মিন্স নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট এন্ড পিটিসি মিন পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। তো এই জিনিসটা আমি পরে আসবো। থার্মাল সেন্সর বেসিক্যালি একটা খুব ভাইটাল সেন্সর, তো এই জিনিসটা আমি ভালো করে বোঝাবো, পরে আসবো এই জিনিসটায়। তারপরে আছে রেডিয়েশন সেন্সর। রেডিয়েশন সেন্সর কি? বিভিন্ন টাইপের যে রেডিয়েশন গুলো হয়, গামা রেজ, এক্স রেজ, আল্ট্রাভায়োলেট রেজ, মাইক্রোওয়েভস, এগুলো রেডিয়েশনটাকেও মেজারমেন্ট করতে মানে চেঞ্জেসটাকেও ডিটেক্ট করতে পারে। মেজারমেন্ট তো মাইক্রো কন্ট্রোলার করছে। এবার মেকানিক্যাল সেন্সর। মেকানিক্যাল সেন্সর কি করছে? ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, মাস ফ্লো, অ্যাকোয়াস্টিক ওয়েভলেন্থ, এই জিনিসপত্রগুলোকেও সেন্স করতে পারে, সেই হচ্ছে মেকানিক্যাল সেন্সর। ম্যাগনেটিক সেন্সর। ম্যাগনেটিক সেন্সর ম্যাগনেটিক ফিল্ড, ফ্লাক্স, ম্যাগনেটিক মুভমেন্ট, ম্যাগনেটিজম, ম্যাগনেটিক পার্মাবিলিটি, এই সমস্ত প্যারামিটার গুলোকে ডিটেকশন করতে পারে, সেন্স করতে পারে, সেটা হচ্ছে ম্যাগনেটিক সেন্সর। কেমিক্যাল সেন্সর কি? যে হিউমিডিটি, পিএইচ লেভেল, আয়ন্স, গ্যাস কনসেন্ট্রেশন, টক্সিসিটি, ইনফ্লেমেবল মেটেরিয়ালস, কনসেন্ট্রেশন অফ ভেপার্স, অর্ডার্স, পলিউটেন্টস, এই সমস্ত জিনিসকেও সেন্স করতে পারে। বায়োলজিক্যাল সেন্সর লাইক সুগার, প্রোটিনস, হরমোন, অ্যান্টিজেন, এইগুলোকে সেন্স করতে পারে, তো বায়োলজিক্যাল সেন্সর। বেসিক্যালি আমরা এখানে বায়োলজিক্যাল সেন্সর নিয়ে কাজ করব না, কারণ ওগুলো অনেক অ্যাডভান্স রোবোটিক্স এর পার্টে চলে যাচ্ছে। আমরা ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক্স নিয়ে কাজ করছি, আর ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক্সে আমাদের যে সমস্ত সেন্সরগুলো ইউজ করতে হয় সেগুলো হচ্ছে থার্মাল সেন্সর, রেডিয়েশন সেন্সর, মেকানিক্যাল সেন্সর, ম্যাগনেটিক সেন্সর এন্ড কেমিক্যাল সেন্সর। এই সমস্ত সেন্সরগুলো সম্বন্ধে আমরা জানবো আর এগুলো নিয়ে আমরা কাজ করব। তো এই জায়গাটায় আমার স্ক্রিনেতে তোমরা দেখো এখানে ভেরিয়াস টাইপস অফ সেন্সর দেওয়া রয়েছে। ছবিটা আশা করছি তোমরা সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছ, আর ছবির মধ্যে লেখাগুলো আছে সেগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে। তো দেখো প্রথম থেকেই হার্টবিট সেন্সর আছে, তারপরে টেম্পারেচার সেন্সর আছে LM35, এটা খুবই নোভিস লেভেলের টেম্পারেচার সেন্সর। এই সেন্সরটা আমরা ইউজ করব না, কারণ এটা ইন্ডাস্ট্রিয়াল গ্রেড নয়। আমরা ইন্ডাস্ট্রিয়াল, যেহেতু আমরা ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক্স নিয়ে পড়ছি, তো আমরা ইন্ডাস্ট্রিয়াল গ্রেড টেম্পারেচার সেন্সর ইউজ করব। এরপরে দেখো কালার সেন্সর আছে, অ্যালকোহল সেন্সর আছে, গ্যাস সেন্সর আছে, স্মোক সেন্সর আছে, এলডিআর আছে, যেটাকে লাইট ডিপেন্ডেবল রেজিস্টার বলে, লাইটের উপর ডিপেন্ড করে রেজিস্টিভিটি। থার্মিস্টার আছে, যেটা হচ্ছে টেম্পারেচার সেন্সর। ট্যাকটাইল সুইচ আছে, রেন সেন্সর আছে, কখন বৃষ্টি পড়বে আমাকে আগে থেকে জানিয়ে দেবে। পিআইআর মোশন সেন্সর আছে, কোনো সামনে কোনো মোশন পেলে আমাকে জানাবে। ওয়াটার ফ্লো সেন্সর আছে, যেটা কিনা ওয়াটারের ফ্লো, ওয়াটার ডিসচার্জ, সেটা আমাকে বলতে পারবে। আইআর রিসিভার আছে, কোন রকম ইনফ্রারেড সিগন্যাল ও রিসিভ করতে পারে। আল্ট্রাসনিক সেন্সর আছে, যেটা আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশন করতে পারে এন্ড ক্যাচ করতে পারে। টাচ সেন্সর আছে, টাচ করে আমরা সেন্স করতে মানে সেন্সিবিলিটি আছে, টাচ করলেও বুঝে যাবে। হিউমিডিটি সেন্সর আছে, যেটা হচ্ছে এনভায়রনমেন্ট মানে যে রিলেটিভ হিউমিডিটি সেটাও সেন্স করতে পারে। ফটো ট্রানজিস্টর হচ্ছে এমন একটা জিনিস লাইক এলডিআর, মানে ফটোর উপর ডিপেন্ড করছে কতটা পরিমাণে ভোল্টেজ ছাড়বে, সরি অ্যাকচুয়ালি লাইটের উপর ডিপেন্ড করছে কতটা পরিমাণে ভোল্টেজও ছাড়বে আর ছাড়বে না। জাইরোস্কোপ সেন্সর আছে, যার মধ্যে দিয়ে আমরা অ্যাক্সেলারেশন, পজিশন, এইগুলো মেজারমেন্ট করতে পারবো। সয়েল ময়েশ্চার সেন্সর আছে, যে সেন্সরটা দিয়ে আমরা সয়েলের মধ্যে কতটা ময়েশ্চার লেভেল আছে সেটা আমরা মেজারমেন্ট করতে পারবো। দ্যাটস ইট। তো এই সমস্ত সেন্সর গুলো আমরা এখানেই প্র্যাকটিক্যাল করে দেখব, এই সমস্ত সেন্সরের। এবার আমরা টেম্পারেচার সেন্সরে চলে আসছি। বেসিক্যালি টেম্পারেচার সেন্সর হচ্ছে খুব ভাইটাল সেন্সর, আমাদেরকে টেম্পারেচার সেন্সর নিয়ে কাজ করতে হবে ম্যাক্সিমাম টাইমে। তো টেম্পারেচার সেন্সরে চলে আসছি। দেখো এখানে ছবিতে যে সমস্ত সেন্সর গুলো দেওয়া আছে এগুলো টেম্পারেচার সেন্সর। এর মধ্যে ইন্ডাস্ট্রিয়াল গ্রেড আছে কিছু কিছু, আর কিছু কিছু নোভিস গ্রেড আছে। লাইক এই যে এখানে একটা LM35 ট্রানজিস্টরের মতো দেখতে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, এই সেন্সরটা টেম্পারেচার সেন্সর, কিন্তু এটাকে আমরা ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ইউজ করতে পারি না, এর প্রিসিশন অনেক কম। আর এগুলো বেসিক্যালি হোম পারপাসে ইউজ করতে পারি, ঘরের মধ্যে কি টেম্পারেচার হলো না হলো এগুলো আমরা মেজারমেন্ট করতে পারি। ইন্ডাস্ট্রিয়াল গ্রেড এটা নয়। তো এইখানে ইন্ডাস্ট্রিয়াল গ্রেড যে সেন্সর সেটাকে বলে RTD। তো টেম্পারেচার সেন্সরে ঢোকার আগে
আমি জেনে নিতে চাই আগের যে জিনিসগুলো বললাম সেটাতে কারোর কোনো কি অসুবিধা আছে, কোনো কোয়ারিজ আছে, তারা আমাকে কিন্তু বলতে পারে। আমি তাহলে আরেকবার বোঝাবো। টেম্পারেচার সেন্সারে ঢুকে গেলে আর কিন্তু বোঝানো যাবে না। সেন্সার কিভাবে কাজ করে, সেন্সার কি করে, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? স্যার বলছি প্রক্সিমিটি সেন্সরের কাজটা একবার বলবেন? স্যার প্রক্সিমিটি সেন্সারের কাজ আমি বলবো, নিশ্চয়ই বলবো। আমি এখন আসিনি প্রক্সিমিটি সেন্সার। আর কোনো কোয়ারিজ? স্যার জাইরোস্কোপটা একবার বলবেন। নিশ্চয়ই, আমি এখনো জাইরোস্কোপের মধ্যে আসিনি, জাইরোস্কোপও বলবো। আমি বললাম যে সেন্সার কিভাবে কাজ করে, কি করে সেন্সার, হোয়াট ইজ সেন্সার, এইসব নিয়ে আর কোনো প্রবলেম আছে কারণ? আমি কোন টাইপের সেন্সার আমি এখনো জানি, কিন্তু আমি টেম্পারেচার সেন্সার শুরু করতে বলেছি। নো স্যার, নো স্যার। ঠিক আছে, তো হ্যাঁ তুই কিছু বলছিস? কথা বলছিল। আচ্ছা ঠিক আছে, টেম্পারেচার সেন্সার তাহলে আমরা শুরু করছি। Temperature sensor or thermistor. A thermistor is a resistance thermometer or a resistor whose resistance is depend on temperature. The term is combination of thermal and resistor. Is made of metallic oxides pressed into braid, disc or cylindrical shape and then encapsulated with an immersible material such as epoxy or glass. তো জিনিসটা কি বলছে? Thermistor is a resistance thermometer. মানে যার রেজিস্টিভিটি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, মানে টেম্পারেচার বাড়লো রেজিস্ট্যান্স ভ্যালু বেড়ে গেল, টেম্পারেচার কমলো রেজিস্ট্যান্স ভ্যালু কমে গেল। তো আমরা রেজিস্ট্যান্স ভ্যালুটাকে মেজারমেন্ট করে বলে দিতে পারি যে কি টেম্পারেচার এসছে, টেম্পারেচার ভ্যালু বেড়েছে না কমেছে, মানে নর্মাল ব্যাপার। সাপোজ ধরো আমি একটা থার্মিস্টার আনলাম, থার্মিস্টারের মধ্যে বলা রয়েছে যে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে থার্মিস্টারটা ভ্যালু হচ্ছে, মানে রেজিস্টিভিটি হচ্ছে 100 ওহম। এবার ওটা পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, মানে পিটিসি টাইপ। টেম্পারেচার বাড়লেও রেজিস্টিভিটি বাড়ে, টেম্পারেচার কমলেও রেজিস্টিভিটি কমে। তো এবার যখন টেম্পারেচারটা বাড়বে 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে গিয়ে 110 ডিগ্রি হলো, তখন আমি ওখান থেকে রেজিস্ট্যান্স ভ্যালু কত পাবো? 110 ওহম। এবার যখন টেম্পারেচার কমলো 110 থেকে চলে এলো তোমার 90 ডিগ্রিতে, তখন আমি রেজিস্ট্রেশন ভ্যালু কত পাবো? যে 90 ওহম। আমি শুধু রেজিস্ট্যান্স ভ্যালুটাকে মেজারমেন্ট করে বলে দিতে পারি যে কত টেম্পারেচার আছে। তো দিস ইজ সিম্পল কাইন্ড অফ টেম্পারেচার সেন্সর, যেটাকে থার্মিস্টর বলা হয়। আচ্ছা থার্মিস্টর কেন বলছে? থার্মাল মানে টেম্পারেচারের সাথে ডাইরেক্টলি রিলেশন হচ্ছে থার্মালের, থার্মাল আর রেজিস্ট্যান্স, যে রেজিস্টার, থার্মাল প্লাস রেজিস্টার, থার্মিস্টর। তো যার রেজিস্টিভিটি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে তাকেই আমরা থার্মিস্টর বলি। এবারে থার্মিস্টর বেসিক্যালি দুটো টাইপের হয়। আচ্ছা থার্মিস্টরকে আমরা আরটিডিও বলতে পারি, রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর। এমন একটা রেজিস্ট্যান্স যে টেম্পারেচার ডিটেকশন করে, এটা আমরা আরটিডিও বলতে পারি। তো এবার এটা বেসিক্যালি দুটো টাইপের হয় আরটিডি, একটা হচ্ছে পিটিসি আর একটা হচ্ছে এনটিসি। দেখো সব টেম্পারেচার সেন্সরকে আমরা কিন্তু আরটিডি বলতে পারি, একমাত্র LM35 ছাড়া, মানে ইন্ডাস্ট্রিয়াল গ্রেড যে সমস্ত টেম্পারেচার সেন্সর হয় আমরা সেটাকে থার্মিস্টর আর আরটিডি বলতে পারি, সব থার্মিস্টরকে আরটিডি বলতে পারি। কিন্তু সবাইকে আমরা এনটিসি কিংবা সবাইকে আমরা পিটিসি বলতে পারবো না। পিটিসি মানে হচ্ছে পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট আর এনটিসি মানে হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। যার রেজিস্ট্যান্স ভ্যালু টেম্পারেচারের সাথে সাথে বাড়ে সেটা হচ্ছে পিটিসি, আর যার রেজিস্ট্যান্স ভ্যালু টেম্পারেচারের সাথে সাথে কমে সেটা হচ্ছে এনটিসি। বেসিক্যালি তার মানেটা কি হলো, রেজিস্ট্যান্স ভ্যালুটা টেম্পারেচারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হলে তাহলে ওটা পিটিসি, আর যদি ইনভার্স হয় তাহলে ওটা এনটিসি। ক্লিয়ার? এনটিসি আর পিটিসি কেসটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? যার কাছে ক্লিয়ার হয়নি একবার বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। স্যার বলছিলাম এদের ওয়ার্কিংটা একবার বলবেন কেমন ভাবে হচ্ছে? হ্যাঁ আমি বুঝতে পারলাম না, কোশ্চেনটা আরেকবার বলো। স্যার বলছিলাম এদের ওয়ার্কিংটা বলবেন, এই থার্মিস্টরের ওয়ার্কিংটা, মানে হিটটাকে নিল তারপরে সেন্স করে যে ভ্যালুটা যেটা দেবে যে কত বেড়েছে বা কমেছে সেইটার কথা বলছি। আচ্ছা তো এই যে রেজিস্ট্যান্স গুলো, মানে এই রেজিস্ট্যান্স গুলো যে তৈরি করা হয় এমন ভাবেই তৈরি করা হয় যে টেম্পারেচারের সাথে সাথে ও রেজিস্ট্যান্স ভ্যালুটা বাড়বে আর কমবে।
মানে পিটিসি পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট যেসব আরটিডি গুলো হয় সেগুলোর ক্ষেত্রে কি হয় যে টেম্পারেচার বাড়ার সাথে সাথে ওদের রেজিস্ট্যান্স ভ্যালুটা বাড়তে থাকে। আর যেগুলো নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট থার্মিস্টার হয় সেগুলো কি হয় যে টেম্পারেচার বাড়ার সাথে সাথে ওদের রেজিস্ট্যান্স ভ্যালুটা কমতে থাকে। তো আমরা শুধুমাত্র রেজিস্ট্যান্স ভ্যালুটাকে মেজারমেন্ট করে, মানে রেজিস্ট্যান্স ভ্যালু তো আমরা ইজিলি মেজারমেন্ট করতে পারি ভায়া মাইক্রো কন্ট্রোলার। তো রেজিস্ট্যান্স ভ্যালুটাকে মেজারমেন্ট করে একটা পারফেক্ট ফর্মুলার মধ্যে ফেললে, সেসব ফর্মুলাগুলো আমাদের জেনারেশন করতে হয়। পারফেক্ট ফর্মুলার মধ্যে ফেললে টেম্পারেচারটা বেরিয়ে চলে আসবে। এই ফর্মুলা বানানো তোমাদের আমি প্র্যাকটিক্যাল ক্লাসে দেখাবো। প্র্যাকটিক্যাল ক্লাস কাল থেকে আরম্ভ হবে, কাল থেকে ফুলি প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা ঢুকে যাব। এখানে আমরা ফর্মুলা জেনারেশন কিরকম ভাবে সেন্সরগুলো কাজে লাগাতে হয় সবকিছু আমরা দেখাবো। কিন্তু তার আগে তোমাদের এই থিওরি গুলো বেসিক্যালি মাথায় ঢুকিয়ে নেওয়া দরকার। হোয়াট ইজ পিটিসি, হোয়াট ইজ এনটিসি এন্ড হোয়াট ইজ আরটিটি অর থার্মিস্টার, এটা কিরকম ভাবে কাজ করতে পারে এই জিনিসগুলো মাথায় ঢুকিয়ে নাও। কারণ ফর্মুলা যখন জেনারেশন করবে তখন আমি এনটিসি জায়গায় পিটিসি লাগালাম, বলবে স্যার আপনি কেন এই ফর্মুলা বসালেন, তখন কিন্তু আমাকে এই কোশ্চেনটা তোমরা করবে। সেই জন্যই বলছি আগে থেকে থিওরিটা পুরোপুরি জেনে নাও। কালকে থেকে ফুললি প্র্যাকটিক্যাল, নো পিপিটি, কোনো রকম পিপিটি থাকবে না, প্রেজেন্টেশন থাকবে না, কোনো থিওরি হবে না, অনলি প্র্যাকটিক্যাল। কিভাবে টেম্পারেচার সেন্সর কাজ করে আমরা পুরোপুরি ওখানেই ঢুকে যাবো। টেম্পারেচার সেন্সর দিয়ে টেম্পারেচার সেন্স করে দেখাবো, তারপরে সেটাকে ক্যালিব্রেশন করবো এন্ড তার এগেইনস্টে আমরা অ্যাকশন নেবো। এটা তো রোবোটিক্স, এটা আইওটি ক্লাস না। আইওটি তে আমরা দেখেছিলাম যে টেম্পারেচার সেন্সরের ডেটাটাকে আমরা ক্লাউডে তুলছি, এখানে কিন্তু ক্লাউডে তোলার কোনো সিস্টেম নেই। টেম্পারেচার ডিটেকশন গুলো তার এগেইনস্টে অ্যাকশন নেবে, কিংবা কোনো একটা জিনিস সেন্স করলো তার এগেইনস্টে অ্যাকশন নেবে। পুরো রোবোটিক্স, ড্রাইভ সিস্টেম থাকবে এর মধ্যে। তো এই এনটিসি পিটিসি নিয়ে কারো কনফিউশন আছে? স্যার আরেকবার একটু পিটিসি মানে বলে দিলে পিটিসি ভালো। মিন্স, হ্যাঁ বলে দিচ্ছি আরেকবার, হ্যাঁ বলে দিচ্ছি আমি আরেকবার। দেখো, প্রথম যে কোনো আমরা টেম্পারেচার সেন্সরকে, ইন্ডাস্ট্রিয়াল টেম্পারেচার সেন্সরকে আমরা বলি আরটিডি অর থার্মিস্টার। থার্মিস্টার কি না, টেম্পারেচারের সাথে সাথে যার রেজিস্ট্যান্স ভ্যালু বাড়ে কিংবা কমে সেটাকে বলা হয় থার্মিস্টার। আর আরটিডি কি, রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর। সবকটা থার্মিস্টারকেই আমরা বলতে পারি রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর, আরটিডি। এবার আরটিডি মানে থার্মিস্টারকে বেসিক্যালি দুটো ভাগে ভাঙা হয়, একটা হচ্ছে পিটিসি, একটা হচ্ছে এনটিসি। পিটিসির কাজ কি, পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, আর এনটিসির কাজ কি, নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। পিটিসি এমন একটা থার্মিস্টার যার রেজিস্ট্যান্স ভ্যালু টেম্পারেচার বাড়ার সাথে সাথে বাড়ে, আর এনটিসি এমন একটা থার্মিস্টার যার রেজিস্ট্যান্স ভ্যালু টেম্পারেচার বাড়ার সাথে সাথে কমে। মানে একটা ডাইরেক্টলি প্রপোর্শনাল আর একটা ইনভার্সলি প্রপোর্শনাল। পিটিসি হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টেম্পারেচারের সাথে রেজিস্ট্যান্স ভ্যালু, আর এনটিসি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টেম্পারেচারের সাথে রেজিস্ট্যান্স ভ্যালু। এবার জিনিসটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। ক্লিয়ার স্যার, বুঝতে পেরেছি। ওকে, সো নেক্সট পার্ট আমরা আসছি ডিএইচটি। বেসিক্যালি আমরা যে থার্মিস্টার পড়েছিলাম, থার্মিস্টার কি একটা রেজিস্ট্যান্স। সো রেজিস্ট্যান্স আমরা সবাই জানি একটা অ্যানালগ সিস্টেম, রেজিস্ট্যান্স একটা অ্যানালগ ডিভাইস অর ইকুইপমেন্ট। তো ওটা ছিল একটা অ্যানালগ সেন্সর। অ্যানালগ সেন্সরকে আমরা যখন কোনো মাইক্রো কন্ট্রোলারের সাথে বা প্রসেসরের সাথে অ্যাটাচ করি, তার জন্য আমাদের অ্যানালগ, এটা কি আরটিসি মডিউল, তার কাছ থেকে আনবো ভাই, এটা কোডটা তৈরি করতে আমার লাগবে, ওই ছেলেটাকে দিয়ে দেবো, আর একটা ছেলে আরটিসি নিয়ে কাজ করছে ওকে দেবো। ঠিক আছে, ঠিক আছে, সরি ফর দ্যাট, আমি এটা মাঝখানে কথা বলছিলাম। যাই হোক, তো অ্যানালগ সেন্সর হচ্ছে যখন আমরা ইউজ করবো মাইক্রো কন্ট্রোলার কিংবা মাইক্রো প্রসেসরের সাথে, তখন কি হয়, আমাকে অ্যানালগ পিনের সাথে অ্যাটাচ করতে হয়। তার জন্য আমাকে কিছু ইলেকট্রনিক্স ইকুইপমেন্টস ইউজ করতে হয় ওই সিগন্যালটাকে ফিল্টারেশন এন্ড ক্যালিব্রেশন করার জন্য। তারপরে অ্যানালগ পিনের সাথে আমরা অ্যাটাচ করে অ্যানালগ ভ্যালুটাকে রিড করি, মানে বেসিক্যালি রেজিস্ট্যান্স ভ্যালুটাকে রিড করি। রিড করে আমরা তারপরে ফর্মুলায় ফেলে ওটাকে টেম্পারেচার ভ্যালু বার করি। কিন্তু যখন আমরা ডিজিটাল সেন্সরে চলে আসবো, ডিজিটাল সেন্সরের মধ্যে অলরেডি একটা ছোট মাইক্রো কন্ট্রোলার দেওয়া থাকে, যে কিনা সব রকম অ্যানালগ ভ্যালুকে ক্যালিব্রেশন করার পরে আমাকে একটা ডিজিটাল সিগন্যাল দিচ্ছে, জাস্ট আমাকে টেম্পারেচারটা বলে দিচ্ছে। তো আমার এখানে একটা ডিজিটাল, দুটো বেসিক্যালি ডিজিটাল সেন্সরের ছবি আছে, যেটাকে বলা হয় DHT11 and DHT22। DHT stands for ডিজিটাল হিউমিডিটি এন্ড টেম্পারেচার সেন্সর। তো DHT11 একটা কাইন্ড অফ ডিজিটাল হিউমিডিটি এন্ড টেম্পারেচার সেন্সর, DHT22 একটা কাইন্ড অফ ডিজিটাল হিউমিডিটি এন্ড টেম্পারেচার সেন্সর। তো এগুলো ডিজিটাল সেন্সর। এগুলো আমরা এই সেন্সরটা ইউজ করার জন্য আমাকে কোনো ঝামেলায় যেতে হয় না, এদের লাইব্রেরিজ অনলাইনে ইজিলি পাওয়া যায়। যে তোমাকে ডিজিটাল সেন্সর যে কোম্পানি তোমাকে সাপ্লাই করছে, সেই কোম্পানি তোমাকে লাইব্রেরি অর কম্পিউটার প্রোগ্রামিং তোমাকে দিয়ে দেবে, তুমি জাস্ট প্রোগ্রামিংটাকে বার্ন করবে কম্পিউটারের মধ্যে, তুমি পেয়ে গেলে ওখান থেকে ভ্যালু, আর কোনো কিছু দরকার হয় না। ডিজিটাল সেন্সর এরকমই হয়, কোম্পানি ওটাকে ম্যানুফ্যাকচারিং করেই পাঠায় ডিজিটাল সেন্সর, এন্ড ওটাকেও তোমাকে বলে দেয়, সবকিছু ডেটা শিটে প্রোভাইড করে দেয়।
কোডিং ও ডেটা শিটের মধ্যে প্রোভাইড করে দেয়। তো আমরা মানে কাজ স্যার করব জাস্ট কানেক্ট করে DHT দিতে হবে 11 এটাকে? এন্ড DHT 22 হ্যাঁ কানেক্ট করে নিলে, আর ডেটা শিটের মধ্যে কোডিংটা দেওয়া থাকে, এমবেডেড কোডটা, ওই কোডটাকে মাইক্রো কন্ট্রোলারের মধ্যে আপলোড করে নিলে তাহলেই তোমার কাজ মিটে গেল, আর কিচ্ছু করার দরকার পড়ে না। কিন্তু অ্যানালগ সেন্সরের ক্ষেত্রে কিন্তু কোডটা, ফর্মুলাটাকে তোমাকে নিজেকে তৈরি করতে হবে, মানে সেন্সরের উপর ডিপেন্ড করছে কি ফর্মুলেশন হবে, ও সেন্সরের উপর আমার ডিপেন্ড করছে কোডটার কি উপর ডিপেন্ড কানেকশন করবে? হবে ওর। হ্যাঁ কোডের উপর ডিপেন্ড করবে তখন, ব্যাপারটা হচ্ছে এটা। কিন্তু ডিজিটাল সেন্সরের ক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার নেই। ডিজিটাল সেন্সরের কোড মানে যে কোম্পানি ম্যানুফ্যাকচারিং করছে সেই কোম্পানি তোমাকে কোড প্রোভাইড করে দেবে, যে এইটা হচ্ছে ওর কোডিং, সিম্পল কোডিং। তুমি শুধু সেই কোডিংটা পুট করে দিলে ব্যাস তোমার কাজ করতে আরম্ভ করবে। আর এর জন্য কোনো ইলেকট্রনিক্স কম্পোনেন্টেরও দরকার পড়ে না, শুধু একটা মাইক্রো কন্ট্রোলার আর একটা ডিজিটাল সেন্সর, তোমার কাজ মিটে যাবে, আর কিচ্ছু দরকার পড়ে না। দেখো এখানে যে ডিজিটাল হিউমিডিটি এন্ড টেম্পারেচার সেন্সরটা আছে, এ বেসিক্যালি এনভায়রনমেন্টের রিলেটিভ হিউমিডিটি এন্ড টেম্পারেচার তোমাকে সেন্স করে বলে দেবে, শুধুমাত্র সেন্স করতে পারে, বলবে তোমাকে মাইক্রো কন্ট্রোলার, বলবে তোমাকে মাইক্রো কন্ট্রোলার। এ তো ডিজিটাল ইনপুট, ডিজিটাল একটা আউটপুট দেবে, সেই ডিজিটাল আউটপুটটা তোমাকে মাইক্রো কন্ট্রোলারের মধ্যে থেকে রিড করতে হবে। মাইক্রো কন্ট্রোলার ওই আউটপুটটাকে, মানে এ তো সেন্সর, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ আউটপুট দেবে, ডিজিটাল সিগন্যাল দেবে। মাইক্রো কন্ট্রোলার কি করবে, ডিজিটাল সিগন্যালটাকে রিড করে তোমাকে একটা হিউম্যান লেভেল ল্যাঙ্গুয়েজে নিয়ে আসবে, যেখানে তুমি ডিজিটালি দেখতে পাবে যে ভ্যালুটা কি আসছে, কত টেম্পারেচার এন্ড কত হিউমিডিটি আছে। এখানে দেখো বেসিক্যালি ডিএসটি সেন্সরে, ডিএসটি 11 হোক আর ডিএসটি 22 হোক, তিনটে পিন থাকে। একটা ভোল্টেজ পিন, যেটাতে হচ্ছে ভোল্টেজ ইনপুট দিতে হয়, তার মানে কি এটা হচ্ছে একটা প্যাসিভ সেন্সর, যেখানে হচ্ছে আমাকে ইনপুট দিতে হচ্ছে ভোল্টেজ ইনপুট। একটা গ্রাউন্ড পিন, যেটা হচ্ছে নেগেটিভ, মানে গ্রাউন্ড, বেসিক্যালি মাইক্রোকন্ট্রোলার গ্রাউন্ড পিনের সাথে অ্যাটাচড হয়। ভোল্টেজ মানে কি, ভিসিসি পিন মানে কি, পজিটিভ পিন, যেটার মধ্যে পজিটিভ ভোল্টেজ দিতে হয়, আর গ্রাউন্ড মানে নেগেটিভ ভোল্টেজ দিতে হয়। আর একটা থাকে আউটপুট পিন, ওই আউটপুট পিন থেকে আমরা ডিজিটাল সিগন্যালটা পাই, সেই সিগন্যালটা আমরা মাইক্রো কন্ট্রোলারের যে কোনো একটা ডিজিটাল পিনের সাথে অ্যাটাচ করতে পারি, আর অ্যাটাচ করলেই আমাদের কোম্পানি থেকে যে কোডটা প্রোভাইড করবে সেই কোডটা দিলে সঙ্গে সঙ্গে আমরা ভ্যালুটা রিড করতে পারবো। তো ডিজিটাল এই ডিএসটি 11 এন্ড ডিএসটি 22 এর মধ্যে বেসিক্যালি কোনো হিউজ ডিফারেন্স নেই, ডিফারেন্স এইটুকুই যে ডিএসটি 11 তোমার 80 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কাজ করে, মানে এনভায়রনমেন্টের টেম্পারেচার যদি 80 ডিগ্রি সেন্টিগ্রেড, আপ টু 80 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকে, তখন ওকে তুমি কাজ করাতে পারবে, মানে ইজিলি আমাদের যে নর্মাল এনভায়রনমেন্টের ও হিউমিডিটি এন্ড টেম্পারেচার মেজারমেন্ট করতে পারে। কিন্তু যদি ইন্ডাস্ট্রিতে তুমি ইউজ করতে যাও, যেখানে টেম্পারেচার 80 ডিগ্রি সেন্টিগ্রেডের উপর, সেখানে কিন্তু তুমি ডিএসটি 11 ইউজ করতে পারবে না, তার জন্য ডিএসটি 22 আছে। ডিএসটি 22 125 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত টেম্পারেচারটাকে মেজারমেন্ট করতে পারে, এন্ড হিউমিডিটি মেজারমেন্ট করে, রিলেটিভ হিউমিডিটি মেজারমেন্ট করতে পারে। এনভায়রনমেন্ট টেম্পারেচার যেখানে 150 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত চলে যায়, সেখানেও মেজারমেন্ট করতে পারে। বেসিক্যালি 150 ডিগ্রি সেন্টিগ্রেডে কোনো রকম রিলেটিভ হিউমিডিটি থাকে না এনভায়রনমেন্টের মধ্যে, সব মানে কি বলে এটাকে, এয়ার ইভাপোরেট হয়ে যায় ময়েশ্চারলেস হয়ে যায়। এটা এভাপোরেট হয়ে যায়, এয়ারটা ময়েশ্চারলেস হয়ে যায়। কারণ আমি এটা দেখেছিলাম একবার প্লাইউড চেম্বারে আমরা হিউমিডিটি এন্ড টেম্পারেচার মেজারমেন্ট করতে গেছিলাম, তো প্লাইউড চেম্বারের মধ্যে মাঝে মাঝে 150 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করা হয়, তারপরে আস্তে আস্তে টেম্পারেচারটা কমিয়ে আনা হয় প্লাইউডের মধ্যে থেকে ময়েশ্চারটাকে পুরোপুরি এভাপোরেট করার জন্য। তো ওইখানে আমরা ডিএসটি 22 ইউজ করেছিলাম, খুব সুন্দরভাবে কাজ করেছিল। ওখানে দেখেছিলাম যত টেম্পারেচার বাড়ছে, টেম্পারেচার বাড়ার সাথে সাথে একটা টাইমে গিয়ে হিউমিডিটি লেভেলটা বাড়লো, কিন্তু যখনই 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ছাড়িয়ে চলে গেল, তখন আস্তে আস্তে হিউমিডিটি কমতে আরম্ভ করলো, কমতে কমতে এখন যখন 150 ডিগ্রিতে টেম্পারেচার পৌঁছে গেল, তখন রিলেটিভ হিউমিডিটি 0 হয়ে গেল, কোনো আর হিউমিডিটি নেই। সেন্সর তখন আমাদেরকে বলছিল কোনো হিউমিডিটি নেই ওখানে। তো সেই জিনিসটাই, তো আমরা এই ডিএসটি দিয়ে সুন্দর গ্রাফ পাবো, কোনো ব্যাপার না, ডিএসটি আমরা এক্সপেরিমেন্ট করব। আর ডিএসটি সেন্সরকে ইজিলি ইউজ করা যায়। আমি তোমাদেরকে বলবো যে তোমরা এটা বাড়িতে ইউজ করে দেখো। বেসিক্যালি এটার জন্য কিছু দরকার পড়বে না, একটা মাইক্রো কন্ট্রোলার দরকার পড়বে, যে মাইক্রো কন্ট্রোলারটার নাম হচ্ছে ESP32 অর নোড MCU। তোমরা এরকম একটা মাইক্রো কন্ট্রোলার নিতে পারো, তার সাথে তোমরা ডিএসটি 22 ইউজ করো, খুব ভালো ফাংশন করবে, খুব ভালো কাজ করবে। তোমরা আরডুইনো তোমাদের নিলে কাজ আশেপাশে চলবে না? এনভায়রনমেন্টের টেম্পারেচার এন্ড হিউমিডিটি মেজারমেন্ট করতে হবে। হ্যাঁ আরডুইনো নিয়ে কাজ চলবে, কিন্তু আরডুইনো নিলে কি হবে, তুমি তোমাকে একটা কম্পিউটার লাগবে আরডুইনো থেকে আউটপুটটা পাওয়ার জন্য। আর আরডুইনোর সাথে যদি তুমি অনলাইন আউটপুট পেতে চাও, তুমি তো মোবাইলে দেখতে চাও, তার জন্য তোমাকে আবার একটা ESP8266 ইউজ করতে হবে। ফর দ্যাট রিজন আর একটা ব্লুটুথ মডিউল ইউজ করতে হবে, ব্লুটুথে তুমি রিসিভ করলে কোনো একটা জায়গায়। ওই জন্যই বলছিলাম ESP32 ইউজ করতে। ESP32 এর মধ্যে বেসিক্যালি কি আছে,
তুমি একটা ওখানে ওয়াইফাই পাবে, ইনবিল্ট ওয়াইফাই পাবে, ইনবিল্ট ব্লুটুথ পাবে, এই সমস্ত জিনিসগুলো তুমি ওখানে পেয়ে যাবে, দেখতে পাবে। হ্যাঁ, তুমি আর্ডিনো ইউজ করতে পারো, আর্ডিনোর সাথে একখানা ডিসপ্লে ইউজ করবে, যে ডিসপ্লেতে তোমাকে শো করবে টেম্পারেচার আর হিউমিডিটি, সেটাও করতে পারো। আর ESP32 নিলে তুমি ইন্টারনেটের ডেটা তুলতে পারবে, লাইক আইওটি যেরকম কাজ করেছিলাম আমরা, ইন্টারনেটের ডেটা তুলছিলাম, সেরকম ডেটা তুলতে হবে, তোমার মোবাইলে দেখতে হবে যেখান থেকে খুশি। ওই জন্য আমি ESP32 বললাম, অ্যাডভান্স কাইন্ড অফ মাইক্রো কন্ট্রোলার, আর্ডিনোর থেকে অনেক বেশি অ্যাডভান্স, তো সেই জন্যই বললাম, ওর সাথে ইনবিল্ট ওয়াইফাই অ্যাটাচ করা আছে। যাই হোক, তো ডিএইচটি সবাই বোঝা গেছে, ডিএইচটি কেন আর কিভাবে ইউজ করবো সবাই বুঝতে পেরেছো? ডিএইচটি ফাংশনটা কি? যদি বুঝতে না পেরে থাকো আমাকে এখনই বলো। ওকে, সো এবার আমরা চলে আসছি আল্ট্রাসনিক সেন্সরে। এটাই তো এটা কিন্তু পুরো গ্যাস ওভেনের মতো দেখতে, কিসের মতো দেখতে? ওই গ্যাস বার্নারের মতন দেখতে কিছুটা, দুদিকে সার্কেল। হ্যাঁ, গ্যাস বার্নারের মতো দেখতে, ঠিক বলেছো। যাই এটা হোক, স্যার তো সেই দেখেছি গ্যাস রোবটের বার্নারটাই চোখের তোমাদের জায়গায় দেখানোর লাগানো চেষ্টা থাকে না? করছি। হ্যাঁ, আচ্ছা রিক স্যার, আপনি কি আছেন? হ্যাঁ আছি 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 রিক স্যার, আছি আছি আচ্ছা রিক স্যার, আমি আমার মোবাইলে, হ্যাঁ মোবাইল থেকে আমি একটু লগ ইন করছি, আপনি একটু মোবাইলে আমাকে একটু ভিডিও পারমিশন দিন, আমি আশা করছি দেওয়া আছে, আমি তাহলে ওদেরকে ফিজিক্যালি দেখাতে পারি সেন্সরটা। হ্যাঁ, ভিডিও পারমিশন পেয়েছি, আল্ট্রাসনিক সেন্সরটা দেখে দেখাও। আচ্ছা, তোমরা কি আমার ভিডিওটা দেখতে পাচ্ছ? না তো স্যার। না স্যার, না স্যার, এখনো কোনো ভিডিও অন হয়নি। হ্যাঁ, এই হয়েছে স্যার এবার স্যার। হয়েছে। অ্যাক্টিভ ক্যামেরা, হ্যাঁ তো ওখানে অ্যাক্টিভ ক্যামেরাতে দেখো তোমাদের একটা ফিজিক্যালি আল্ট্রাসনিক সেন্সর দেখানো হচ্ছে। তো এখানে আমাদেরকে আব্দুল রফিউল মালিক তোমাদের আমাকে হেল্প করছে আল্ট্রাসনিক সেন্সরটা দেখানোর জন্য। আমি এটা এক্সপ্লেন করছি, তার সাথে সাথে তোমরা ওইখানে দেখে নাও কিরকম ভাবে কি হয়। আল্ট্রাসনিক জিনিসটাকে আমি আগে বলে নিই। হিউম্যান বিং কি করে, হিউম্যান অডিবল যে ফ্রিকোয়েন্সি 20 হার্জ টু 20 কিলো হার্জ পর্যন্ত শুনতে পায়, বুঝতে পারে। ওর নিচে মানে 20 হার্জের নিচে যদি কোনো ফ্রিকোয়েন্সি আসে হিউম্যান ইয়ারে, তো হিউম্যান ইয়ার ক্যাচ করে, কিন্তু মানুষ রিড করতে পারে না, যে ওটা সাবসনিক ফ্রিকোয়েন্সি আন্ডারে চলে আসে, মানুষ শুনতে পায় না তখন। আর যদি 20 কিলো হার্জের উপরের ফ্রিকোয়েন্সি আসে, তাহলে সেটা মানুষ শুনতে পায় না, আল্ট্রাসনিক বলি। কিন্তু বাদুড় শুনতে পায়। আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি হয়, যেটা 20 কিলো হার্জের উপরের ফ্রিকোয়েন্সি, মানে হিউম্যান অডিবল ফ্রিকোয়েন্সির উপরে, সেটা হয়ে গেল আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি। এন্ড যেটা 20 হার্জের নিচে, সেটা হয়ে গেল ইনফ্রাসনিক সাবসনিক বলি স্যার। ফ্রিকোয়েন্সি। তো আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি মানে কি, এটা 20, হ্যাঁ তো এটা এখানে যেটা সাবউফারের ক্ষেত্রে হয়। সাবউফার কি করে, ভাইব্রেশন দেয় আমাদেরকে, চারপাশে কি হয়, কাঁপে থরথর করে, দরজা জানলা সবাই মিলে পেটাতে আসে যে কেন এত জোরে গান চালিয়েছিস, টেবিল কাঁপছে, বিছানা কাঁপছে, সাবউফার দেয় সাবসনিক ফ্রিকোয়েন্সি, সব জায়গাটা কাঁপে, কিন্তু আমরা কানে শুনতে পাই না, বুকে এসে ফিল করে, বিটটা বুকে লাগে দুমদুম করে। এটা হচ্ছে সাবসনিক ফ্রিকোয়েন্সি। আর আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি কি, যেটা হচ্ছে হিউম্যান অডিবল ফ্রিকোয়েন্সির অনেক উপরে, ওটা হচ্ছে আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি, ওটা আমরা শুনতে পাই না, কিন্তু ওই ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা কাজ করাতে পারি। তো আল্ট্রাসনিক সেন্সরের মধ্যে একটা ট্রান্সমিটার থাকে আর একটা রিসিভার থাকে। দেখো ও তোমায় দেখাচ্ছে, দেখো একদিকে টি লেখা আছে, যেদিকে টি লেখা আছে, যেদিকে টি লেখা আছে ওটা হচ্ছে ট্রান্সমিটার। ওখান দিয়ে কি হয়, আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সিটাকে থ্রো করা হয়। আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি যখন ওখান থেকে থ্রো করলাম, কি করলো, একটা অবজেক্টের সঙ্গে গিয়ে ধাক্কা খেলো, এন্ড ধাক্কাকে ফিরে আসে কোথায়, রিসিভার পার্টে। রিসিভার পার্টে যেখানে আর লেখা আছে সেটা হচ্ছে রিসিভার পার্ট। রিসিভার পার্টে ফিরে এলে আমরা সেই ফ্রিকোয়েন্সিটাকে রিড করতে পারি। এবারে দেখো মাঝখানে একটা ছোট্ট মডিউল লাগানো আছে, যেটা হচ্ছে অসিলেটর, ক্রিস্টাল অসিলেটর, ছোট্ট একটা মডিউল। ভিডিওটা দেখো, তোমার লক্ষ্য করে একটা ক্রিস্টাল অসিলেটর লাগানো আছে। এই যে ক্রিস্টাল অসিলেটর, এ কি করছে না, আমি যে ফ্রিকোয়েন্সিটা দিচ্ছি, মানে মাইক্রো কন্ট্রোলার থেকে যে ফ্রিকোয়েন্সিটা দিচ্ছি, সেটাকে টিউন করে এন্ড পারফেক্ট ফ্রিকোয়েন্সিটা দিয়ে ট্রিগার করতে পারে। এন্ড যে ফ্রিকোয়েন্সিটাকে রিড করছে রিসিভার, সেটাকে আবার পারফেক্টলি টিউন করে আমাদের কম্পিউটারের মধ্যে ফিরিয়ে দেয়।
এই ক্রিস্টাল অসিলেটরের কাজ এটাই। বেসিক্যালি তিনটে পার্ট নিয়ে আমাদের আল্ট্রাসনিক সেন্সরটা তৈরি হয়। এখানে যে আল্ট্রাসনিক সেন্সরটা তোমাদের দেখানো হচ্ছে সেটা মডেল নাম্বার হচ্ছে HCSR04। এটা বেসিক্যালি এই আল্ট্রাসনিক সেন্সরটা খুবই এফিসিয়েন্ট আল্ট্রাসনিক সেন্সর, এটা দিয়ে আমরা অনেক কিছু কাজ করতে পারি। এবার দেখা যাক আল্ট্রাসনিক সেন্সরটা কিভাবে কাজ করছে। So an ultrasonic sensor is an electronic device that measures the distance of a target object by emitting ultrasonic sound waves and converts the reflected sound into an electrical signal. Ultrasonic waves travel faster than the speed of audible sound. তো এটা বোঝা গেল, আমি আগেই বলেছিলাম যে হিউম্যানের অডিবল যে সাউন্ড ফ্রিকোয়েন্সি তার উপরে যে সমস্ত ফ্রিকোয়েন্সি গুলো থাকে সেগুলোকে আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি বলা হয়। কি আওয়াজ হচ্ছে? নেট এখানে কোথায়? ভূমিকম্প হচ্ছে? আচ্ছা সরি, যাই হোক, আমাদের কলেজের নিচে একটা জেনারেটর অন করা হয়েছে, আমি ভেবেছিলাম ভূমিকম্প হচ্ছে। যাই হোক, সরি। তো আল্ট্রাসনিক আসার কিছু হয়, ভয় লাগতেই পারে মানুষের। তো আল্ট্রাসনিক সেন্সর হচ্ছে কি করছে, হিউম্যান অডিবল ফ্রিকোয়েন্সির উপরে যে সমস্ত ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সি গুলোকে কাজ করিয়ে আমরা আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি দিয়ে ডিস্টেন্স মেজারমেন্ট করতে পারি। এবার দেখো পাশে একটা ভিডিও চলবে, মানে আমার প্রেজেন্টেশন যেখানে আছে সেখানে একটা ভিডিও চলবে। এই ভিডিওটার মধ্যে তোমরা দেখো কিভাবে আল্ট্রাসনিক সেন্সর কাজ করছে। ভিডিওটা আশা করছি তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ। ভিডিওটার মধ্যে দেখো একটা আল্ট্রাসনিক সেন্সর ইউজ করা হচ্ছে, যেখান থেকে কিছু আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি এমিট করা হলো, আর সামনে একটা দেওয়াল আছে। তো দেওয়ালটাকে ধাক্কা খেলো এন্ড 0.6 সেকেন্ডের মধ্যে রিসিভার আবার রিসিভ করলো। এর মানেটা কি? ডিস্টেন্সটা আমরা মেজারমেন্ট করতে হবে। আমরা জানি আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি স্পিড হচ্ছে 341 মিটার পার সেকেন্ড। তো আমরা যদি এবার ক্যালকুলেশন করি তাহলে বলতে পারবো কত দূরে আমার দেওয়ালটা রয়েছে। বেসিক্যালি এইরকম ভাবে আল্ট্রাসনিক সেন্সর কাজ করে থাকে। ট্রান্সমিটার পার্ট ট্রান্সমিট করে আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি, ট্রান্সমিশন করার পরে অ্যাবসলিউটলি রাইট, বাদুড় যেরকম ভাবে আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি নিয়ে দেখতে পায় ঠিক সেইভাবে বাদুড় কিন্তু চোখ দিয়ে দেখে না। অ্যাকচুয়ালি কি করে, বাদুড় মুখ দিয়ে আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সিটাকে ট্রান্সমিট করে। এন্ড বাদুড় যখন উপরে উড়ে যাচ্ছে তখন কি নিচের অবজেক্টের মধ্যে ধাক্কা খায়, আবার ওর কাছে ফিরে যায়। ফিরে গেলে বাদুড় বুঝতে পারে যে কতটা ডিস্টেন্সে ওপর দিয়ে উড়ে বেড়াচ্ছে। ইভেন নিচে কোন কোন অ্যানিমাল ঘুরে বেড়াচ্ছে এটাও বুঝতে পারে, কারণ বাদুড়ের কাছে যে আল্ট্রাসনিক সেন্সরটা আছে সেটা অনেক হাই লেভেলের আল্ট্রাসনিক সেন্সর, ওটা মানুষের পক্ষে বানানো সম্ভব নয়। মানুষ যতটা বানাতে পেরেছে সেটা দিয়ে মানুষ ডিস্টেন্স বুঝতে পারে অনলি। এন্ড ওই যদি মানুষের শরীরের মধ্যে কোথাও কোনো জায়গায় টিউমার কোলাইড করে কিংবা স্টোন কোলাইড করে সেগুলোকে বুঝতে পারে, এর থেকে বেশি কিছু করতে পারে না আল্ট্রাসনিক সেন্সর। এটা দিয়ে স্যার রোবট বুঝতে পারবে না মানে কত দূরে কোনো অবজেক্ট অবস্টাকেল আছে কিনা অবভিয়াসলি রোবট এটা দিয়ে বুঝতে পারবে যে কত দূরে অবস্ট্রাকেল আছে, রোবট এটা বুঝতে পারবে। তো আল্ট্রাসনিক সেন্সর জিনিসটা ক্লিয়ার হয়েছে তো সবার কাছে? যদি ক্লিয়ার না হয়ে থাকে বলো, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি কিভাবে কাজ করে। হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার স্যার। হ্যালো স্যার, হ্যালো হ্যালো হ্যাঁ বলো, শুনতে হ্যালো পাচ্ছি, স্যার, হ্যালো বলো। স্যার, আমি বলছি আপনি বললেন 20 স্যার, কিলো শুনতে হার্টজের পাচ্ছি, ওপরে বলো। হলে, স্যার আমি বলছি আপনি বলেছিলেন 20 কিলো হার্টজের ওপরে হলে ওটাকে আল্ট্রাসনিক সেন্সর বলে, তাই তো? হ্যালো, আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি বলে। 20 কিলোহার্টজ এর উপরে যে সমস্ত হ্যাঁ সরি ফ্রিকোয়েন্সি স্যার। আছে সেটাকে আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি বলা হয়। হ্যাঁ, তাহলে স্যার 20 হার্টজের নিচে যেটা সেটাকে কি বলে? সাবসনিক ফ্রিকোয়েন্সি। সাবসনিক যেটা হিউম্যান অডিবল ফ্রিকোয়েন্সির নিচে সেটাকে সাবসনিক ফ্রিকোয়েন্সি বলা হয়। তোমরা তো নিশ্চয়ই শুনেছো যে সাউন্ড সিস্টেমের মধ্যে সাবউফার থাকে। সাবউফারের কাজ কি? সাবসনিক ফ্রিকোয়েন্সি গুলোকে ট্রান্সমিট করা। ওই সাবসনিক ফ্রিকোয়েন্সি গুলো যখন কোনো অবজেক্টে গিয়ে ধাক্কা খায় সেই অবজেক্টটাকে ভাইব্রেশন মানে ভাইব্রেট করায়। এন্ড অবজেক্টটাকে ভাইব্রেট করানো হলে ওখান থেকে সাবসনিক ফ্রিকোয়েন্সি ভেঙে গিয়ে সনিক ফ্রিকোয়েন্সিতে ট্রান্সফার হয়। তখন আমরা বেসটা বুঝতে পারি বেসিক্যালি, যেটা আমাদের বুকে এসে ফিল করে। কান দিয়ে কিন্তু শুনতে পাই না বেস, হাতে পায়ে ফিল করি, বুকে ফিল করি বেস। ওটাই সাবসনিক ফ্রিকোয়েন্সি, সাবউফার দিয়ে এটা বেরোয়। স্যার একটা কোয়ারি ছিল স্যার,
স্যার বলছিলাম যে এই আল্ট্রাসনিক সেন্সরে হ্যাঁ বল। যেখানে এখানে ডেফিনেশনে লেখা আছে যারা আল্ট্রাসনিক সাউন্ড ওয়েভ ছেড়ে সেটাকে মানে রিফ্লেক্টেড এটা কনভার্ট করে তারপরে ডিস্টেন্সটা বুঝতে পারে, তো এটা যদি কখনো স্যার কোনো রোবটে ইউজ করা হয় এই সেন্সরটা, হ্যাঁ এরা যখন আল্ট্রাসনিক সাউন্ড ওয়েভটা ছাড়বে সেটা তো আমরা বুঝতে পারবো না। কোশ্চেনের মাঝে ক্লিয়ার হলো না, একটু ভালো করে বলে এক্সপ্লেন করো। মানে বলছিলাম স্যার এই সেন্সরটা যখন কোনো রোবটে ইউজ করা হবে, এই সেন্সরটা যখন কাজ করবে রোবটটার মধ্যে, মানে যখন আল্ট্রাসনিক সাউন্ড ওয়েভটা ছাড়বে তখন আমরা তো সেটা বুঝতে পারবো না, মানে এই তো নিজের মতন সেটা কোনো আওয়াজ তো আমরা আলাদা করে শুনতে পাবো না যেহেতু ওটা অডিবল নয়। না 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 না, সেই জন্যই তো আমরা আল্ট্রাসনিক সেন্সর ইউজ করছি। কারণ যদি আমরা একটা নর্মাল সাউন্ড স্পেকট্রাম ছাড়তাম তাহলে কি আমাদের তো প্রবলেম হতো, একটা নয়েজ সবসময় করে বেড়াতো রোবটটা। সেই জন্যই তো আল্ট্রাসনিক সেন্সর, যাতে আমরা কানেতে নয়েজটা না শুনতে পাই, সেই জন্যই তো আল্ট্রাসনিক সেন্সর তৈরি করেছি। নাহলে তো আমরা নর্মাল আমরা একটা স্পিকার দিতাম আর একটা মাইক্রোফোন দিতাম, স্পিকার দিয়ে সাউন্ড ছাড়তো, মাইক্রোফোন দিয়ে রিসিভ করতো, এতে কি হতো আমাদের একটা ব্যাড নয়েজ পেতাম না সারাক্ষণ। তোমরা একটা কাজ তাহলে করবে মানে স্যার তুমি যেটা কোশ্চেন আমরা করতে তো চাইছো মানে কি আমরা যে বুঝতে পারবো না কিভাবে কাজ করছে, হ্যাঁ ওটাই বলছিলাম স্যার। আমাদের তো জানার দরকার নেই ও কিভাবে কাজ করছে, আমাদের তো জানার দরকার নেই রোবটটা কিভাবে কাজ করছে, আমরা তো দেখে বুঝতে পারবো রোবটটা কাজ করছে। রোবট তো অবস্টাকেল গুলো অ্যাভয়েড করবে, কিংবা আমাদের যদি জানার থেকে কতটা ডিস্টেন্স, আমরা রোবটের মধ্যে ডিসপ্লেতে দেখতে পাবো যে কতটা ডিস্টেন্সে আছে। আরেকটা আর স্যার তোমার যদি কোয়েরি ছিল মনে হয় যে সেটা হচ্ছে, আল্ট্রাসনিক সেন্সরটা কাজ করছে কিনা আমরা কি করে হ্যাঁ জানবো? স্যার, হ্যাঁ বলো। আরেকটা স্যার কোয়েরি ছিল সেটা হচ্ছে আল্ট্রাসনিক সাউন্ড আমরা শুনতে পাই না, আবার স্যার যেটা বলেন অডিবল রেঞ্জের নিচে আমাদের যেটা এই সাবসনিক ওটাও শুনতে পাই না, তাহলে স্যার সাবসনিক কেন ইউজ করা হয় না এখানে সেন্সরেতে? দেখো সাবসনিক ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থ বেসিক্যালি অনেক বড় হয়, যার জন্য অনেক দূর পর্যন্ত ট্রাভেল করতে পারে না। তোমার একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি একটা বিশাল মোটা মানুষকে নিয়েছো, সে কি দৌড়তে পারবে? পারবে না। না স্যার, না। কিন্তু যার বডি একদম ফিট স্লিম অ্যান্ড ট্রিম সে তো খুব জোর দৌড়তে পারবে। তো হ্যাঁ স্যার। সাবসনিক ফ্রিকোয়েন্সিও সেরকম, মোটা মানুষের মতো ওয়েভলেন্থ অনেক বড়, ও আটকে যায়, সব জায়গায় গিয়ে ধাক্কা খায়, আটকে যায়। আর আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থ অনেক ছোট, যে কোনো জায়গা দিয়ে গলে চলে যেতে পারে, সেই জন্যই আমরা আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি চুজ করি, সাবসনিক না। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। দেখো এখানে একটা ছোট রোবট দেখানো হয়েছে, এই রোবটটা আমার ল্যাবরেটরিতে ছিল, আমি যখন ছিলাম এই কলেজে তো কিছু ফার্স্ট ইয়ার এই রোবটটা বানিয়েছিল, এখন তারা থার্ড ইয়ার, এখন নেই রোবটটা, বোধহয় কেউ বাড়ি নিয়ে চলে গেছে। তো এইটা একটা অবস্টাকেল অ্যাভয়েডিং রোবট, মানে একটা গাড়ি জাস্ট এই কোনো জায়গায় গিয়ে ধাক্কা খায় না। এর মধ্যে একটা আল্ট্রাসনিক সেন্সর ইউজ করা আছে, যে আল্ট্রাসনিক সেন্সরের রেসপেক্টেও সেন্স করতে পারে আশেপাশে, এন্ড সেন্স করার জন্য বুঝে যায় যে আশেপাশে অবস্টাকেল গুলো কোন পজিশনে আছে, কতটা ডিস্টেন্সে আছে, সেটাকে অ্যাভয়েড করে চলে সারাক্ষণ। তো এই রোবটটা আমরা বানাতে পারি, কিন্তু আমার কাছে এখন এই মুহূর্তে এই সমস্ত ইনস্ট্রুমেন্ট নিয়ে রোবটটা বানাবো, যদি থাকে আমি নিশ্চয়ই বানিয়ে দেখাবো এই ওয়ার্কশপের মধ্যে। স্যার বলছি আল্ট্রাসনিক হ্যাঁ বলো সেন্সরটা বলো, কত শুনতে দূর পাচ্ছি বলো। পর্যন্ত কাজ করে, কতটা ডিস্টেন্স পর্যন্ত কাজ করতে পারে? আচ্ছা এই আমরা যে আল্ট্রাসনিক সেন্সরটা ইউজ করছি HCSR-04, এটা 400 মিটার রেঞ্জ, আর 2 সেন্টিমিটার বোধহয় মিনিমাম ডিস্টেন্স, 2 সেন্টিমিটার, আর ম্যাক্সিমাম মানে স্যার ডিস্টেন্সও এগুলো মেজার কি করতে পারে 400 বিভিন্ন, মিটার, মানে 2 সেন্টিমিটার। বলছি স্যার এগুলো কি বিভিন্ন সেন্সরের ডিস্টেন্সটা কি বিভিন্ন রকম হয় না একটাই হয়? হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি বিভিন্ন সেন্সরের ক্ষেত্রে ডিস্টেন্সটা ওর স্পেসিফিকেশন ওয়াইজ বিভিন্ন হয়। আমাদের কাছে যেটা আছে সেটা মোস্ট কমন আল্ট্রাসনিক সেন্সর, 400 মিটার পর্যন্ত রেঞ্জ মাপতে পারে। এর উপরে প্লেনে যেগুলো ইউজ করা হয় সেগুলো তো অনেক বেশি ডিস্টেন্স মাপতে পারে, কোন আলাদা টাইপের মানে আলাদা মডেল নাম্বারের আল্ট্রাসনিক সেন্সর। বলছিলাম স্যার এই রোবটটা যেটা দেখাচ্ছেন স্যার, রোবোটিক কারটা, এটা যে আরডুইনো উনোটা ইউজ করা হয়েছে, এটা তো আলাদা করে মানে কোডটা করতে হয়েছে কম্পিউটারে পিসিতে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ সেই কোডিং করা আমি দেখাবো তো, কোডিং এখনো যাইনি তো, আমি কোডিং পার্টের মধ্যেই আমি যাইনি, কোডিং পার্টটা প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে বলছি, কোডিং পার্ট থিওরিতে তোমাদের বোঝাতে পারবো না, তোমাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে। তো তোমরা যারা ক্লাসে রয়েছো, ক্লাসটা অ্যাটেন্ড করছো রেগুলারলি, তারা নিশ্চয়ই পারবে। আচ্ছা তার আগে আমি একটা জিনিস বলে নিই, তোমরা যারা ক্লাস অ্যাটেন্ড করছো না তারা কিন্তু অনেক বড় জিনিস মিস করে যাচ্ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো ডিপ্লোমা কলেজে ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক্স এত ইজি ভাবে বোঝানো হয় না, বেসিক্যালি রোবোটিক্স পড়ানোই হয় না কোনো ডিপ্লোমা কলেজে।
রোবোটিক সিলেবাসের মধ্যেই নেই। কিন্তু ডিপ্লোমা পাস করার পরে তোমরা যখন ইন্ডাস্ট্রি ফিল্ডে যাবে, গিয়ে দেখবে চারি জায়গায় রোবট কাজ করছে, দেখে কিন্তু তোমাদের মাথা ঘুরে যাবে তখন, যারা রোবোটিক্স জানো না। কারণ এখন আর ওই যুগটা নেই যেখানে ইঞ্জিনিয়ার গিয়ে হাতুড়ি পেটাচ্ছে, ম্যানুয়ালি কাজ করছে। এখন টোটাল ইন্ডাস্ট্রি অটোমেটেড হয়ে গেছে। আইওটি, অটোমেশন, রোবোটিক্স, ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক্সই কাজ হচ্ছে অলওয়েজ। সেন্সর নেটওয়ার্ক, ইকোসিস্টেম, টোটাল ইন্ডাস্ট্রি এখন ইকোসিস্টেম। ঘরে বসে মোবাইল দিয়ে কন্ট্রোল হচ্ছে আফটার প্যান্ডেমিক সিচুয়েশন। তো যারা ক্লাসটা অ্যাটেন্ড করছো না তারা কিন্তু খুব বড় জিনিস মিস করে চলে যাচ্ছ। ইন্ডাস্ট্রি লেভেলে যখন তোমরা যাবে, ইন্টারভিউ দিতে যাবে, তখনই তোমাদের ফেস করতে হবে তোমরা কিন্তু যে জানে রোবোটিক্স সে কিন্তু ইন্টারভিউ পাস করে যাবে, যে জানে না সে কিন্তু ওই জায়গাটা থেকে পিছিয়ে চলে আসবে। আর ইন্ডাস্ট্রি ফিল্ডে কাজ করতে গিয়ে তোমার স্যালারিটা ওই জায়গায় গেইন করতে পারবে না, কারণ তুমি কি বলবে আমি তো রোবোটিক্স জানি না। তোমাকে তখন এই রোবোটিক্সটা শিখতে হবে। তুমি তো প্রথম থেকে ভয় খেয়ে বসে রয়েছো, বাট রোবোটিক্স তুমি জানো না, রোবট কিরকম ভাবে কাজ করে তুমি জানো না। ইন্ডাস্ট্রি ফিল্ডে কিন্তু ভয় খেয়ে যাবে, ওই জায়গাতেই তোমার স্যালারিটা প্রবলেম হয়ে যাবে। এই জন্য বারবার বলছি এই সমস্ত যে কোর্স, ইন্ডাস্ট্রিয়াল আইওটি, অটোমেশন, ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক্স, অ্যাডভান্স রোবোটিক্স, এই সমস্ত কোর্সগুলো তোমরা খুব মন দিয়ে শেখো। এগুলো কোনো ডিপ্লোমা কলেজে শেখানো হয় না, ডিপ্লোমা সিলেবাসের মধ্যেও নেই। যারা শিখছো না তারা খুব বড় জিনিস মিস করে চলে যাচ্ছ। এরপরে কাল থেকে আমি প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করে দেবো, সামনে তোমাদেরকে রোবট বানিয়ে দেখাবো, রোবট ড্রাইভ সিস্টেম আমি তোমাদের দেখাবো। খুব বড় জিনিস মিস করে যাবে যারা ক্লাস করবে না। বারবার বললাম তোমরা শেখো জিনিসটা। যারা শিখছো তারা খুব ভালো জিনিস গেইন করছো। রোবোটিক্স এর উপর থেকে ভয়টা তোমাদের কেটে গেল। রোবট যে এতদিন তোমরা যেটা জিনিসটা ভাবছিলে যে রোবট একটা বিশাল বড় ব্যাপার, রোবট বানানো মুখের কথা নয়, জাপান, জার্মানি এইসব নিয়ে রিসার্চ করে যাচ্ছে, ইন্ডিয়া অনেক পিছিয়ে, আমাদের জেনে লাভ নেই, এটা একদম ভুল ধারণা, পুরোপুরি ভুল ধারণা। বারুইপুরে রোবট কাজ করছে, সিদ্ধার যে বিল্ডিংটা তৈরি হয়েছে টোটাল 3D প্রিন্টার দিয়ে কাজ করেছে। স্যার বলছিলাম যে এরকম তো হতে পারে, আমাদের ঘরের পাশে রোবট কাজ করে বেড়াচ্ছে। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। বলছিলাম যে স্যার এরকম তো হতে পারে যে ফিউচারে রোবট এতই এতে লেগে গেল ইন্ডাস্ট্রিতে যে তখন আর ইঞ্জিনিয়ারদের দরকার হলো না, তখন রোবটই ইঞ্জিনিয়ারদের হয়ে কাজ করছে। না না, এটা কেন হবে? আমি তো তোমাকে আগের দিনই, মানে আগের দিন যখন আমি থিওরি ক্লাস করালাম, প্রথম দিন ইন্ট্রোডাকশনে যখন আমি থিওরি ক্লাস করালাম, তখন যখন ইন্ডাস্ট্রি ভার্সনটা দেখালাম, ইন্ডাস্ট্রি 1.0, 2.0, 3.0 এন্ড 4.0, ইন্ডাস্ট্রিতে রোবোটিক্স ঢুকেছে 2.0 থেকে, এখন ইন্ডাস্ট্রি শিখেছে 3.0, ইন ফিউচার চলে আসছে 4.0 তে। 4.0 আমাদেরকে আনতেই হবে, না আনলে ইন্ডাস্ট্রি আর চলবে না। যেখানে স্যার আজকে আরেকটা একটা কয়লার খনিতে যখন একটা ইঞ্জিনিয়ার কিংবা, দাঁড়া আমাকে আমি জিনিসটা ফিনিশ করি তারপর রূপম তোমার কথা শুনছি। ওকে স্যার। এই ধরো আজকে কয়লার খনিতে ধরো সাপোজ কেউ যাচ্ছে, কয়লার খনিতে একটা লেবার, অপারেটর কিংবা একটা ইঞ্জিনিয়ার কাজ করতে যাচ্ছে, তো ওখানে অনেক বেশি টক্সিক গ্যাসেস থাকে, কিংবা একটা টানেল তৈরি করছে, টানেল তৈরি করতে গিয়ে কোনো একটা গ্যাস পাইপ লিক করে গেল, কিংবা টানেলের মধ্যে কোনো একটা টক্সিক গ্যাস রিলিজ করে গেল, তো সেই জায়গায় একটা ইঞ্জিনিয়ারের যে প্রাণের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, ইঞ্জিনিয়ারটা মরে যেতে পারে। ইঞ্জিনিয়ার হারিয়ে যাওয়া কিন্তু অনেক বড় ব্যাপার। যে ইঞ্জিনিয়ারটা 4 বছর ধরে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়েছে, 10 বছরের এক্সপিরিয়েন্স গেইন করলো, তারপরে সে ইঞ্জিনিয়ার তৈরি হলো, তৈরি হওয়ার পরে সে মরে গেল, তাহলে তার লাভটা কোথায় হলো? কোম্পানির লস অ্যাজ ওয়েল অ্যাজ যে ইঞ্জিনিয়ারটা পৃথিবী থেকে হারিয়ে গেল, পৃথিবীর লস। সেইখানে আমরা রোবটকে কাজে লাগাচ্ছি। যাক না, টানেল তৈরি করুক, রোবট টানেল তৈরি করুক, কয়লা খনিতে রোবট কাজ করুক, ফ্লেমেবল গ্যাস এসে রোবট বুঝে যাবে, তার প্রিকোয়েশন নিয়ে নেবে, আমাদেরকে জানিয়ে দেবে, অ্যালার্ট দিয়ে দেবে, কিংবা রোবটটা মরে যাক, ভেঙে যাক, কোনো যায় আসে না, আবার একটা রোবট বানাবে, ইঞ্জিনিয়ার তো আছেই, ইঞ্জিনিয়ারটা তো বেঁচে আছে, আবার একটা রোবট বানাবে। তোমাদেরকে এই পজিটিভ থিঙ্কিংটা করতে হবে। এই যখন প্রথম কম্পিউটার আমাদের ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস হয়, বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলে যখন ইন্ট্রোডিউস হয়েছিল, অনেক বড় বড় মাথারা বুঝিয়েছিল যে কম্পিউটার যদি আমাদের সাথে ইন্ট্রোডিউস হয়ে যায় তাহলে সবার চাকরি চলে যাবে, কম্পিউটার সবার কাজ করে নেবে। সেটা কি হয়েছে? আজকে তুমি দেখো তো কম্পিউটার ছাড়া আমরা এক পা এগোতে পারি না, সবার পকেটে পকেটে একটা করে কম্পিউটার আছে। বেসিক্যালি যে অ্যান্ড্রয়েড ডিভাইস, এটা একটা রোবট, তার জন্য কি চাকরি চলে গেছে? তোমরা একটা পকেটে করে রোবট নিয়ে ঘুরে বেড়াচ্ছ, কম্পিউটার তো দূরের কথা। কারো কি চাকরি চলে গেল? যায়নি, কোনোদিন সম্ভব না। মানুষ অনেক বেশি স্কিলড হবে। যে কাজটা মানুষের করতে অনেক বেশি ক্ষমতা লাগতো, অনেক বেশি কোর্স লাগতো, অনেক বেশি এফোর্ট লাগতো, সেই কাজটা এখন মানুষ অনেক ইজিলি করতে পারবে। মানুষের কাছে কাজ বেড়ে যাবে, কোনোদিন কমবে না। মানুষ আগে নর্মাল একটা ব্যাপার বলছি, আগেকার দিনে একটা কামার সারাদিন ঠুকে ঠুকে একটা দরজার ছিটকিনি বানাতো। আজকে একটা ইঞ্জিনিয়ার, রোবোটিক্স ইন্ট্রোডিউস হওয়ার পরে, রোবোটিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল আইওটি ধরে নাও ইন্ট্রোডিউস হয়ে গেছে, আমাদের ইন্ডাস্ট্রি 4.0 তে রান করছে। ঘরে বসে মোবাইল দিয়ে অনলি ট্রিগার করে সারাদিনে কয়েক কোটি দরজার ছিটকিনি বানাতে পারে, আর হাই প্রিসিশনে বানাতে পারে।
তাহলে কেন আমি রোবোটিক্সকে ইন্ট্রোডিউস করাবো না ইন্ডাস্ট্রির সাথে? আমি কেন সেই পুরোনো যুগে ফিরে থাকবো? তো এই ধারণাটা টোটালি ভুল যে রোবট ইন্ডাস্ট্রির সাথে ইন্ট্রোডিউস হয়ে গেলে সবার চাকরি চলে যাবে। এটা পুরোপুরি ভুল ধারণা। সবার কাজ বেড়ে যাবে, সবার স্কিলকে আরো বাড়াতে হবে, আরো বেশি কাজ করবে তখন মানুষ। তুমি রোবট ছাড়ো, আজকে যদি আমাদের কাছে ট্রান্সপোর্টেশন সিস্টেম না থাকতো, মেট্রো না থাকতো, ট্রেন না থাকতো, তুমি কি করতে বলো? আজকে মেট্রো আসার জন্য, ট্রেন আসার জন্য আজকে ফাস্ট হয়ে গেছে, মানুষের কাছে অনেক বেশি কাজ চলে এসেছে, মানুষ এক জায়গা থেকে অন্য প্রান্তে দৌড়ে চলে যাচ্ছে কাজ করার জন্য। আর যদি মোবাইল, যে তুমি যে রোবটটা ইউজ করছো অ্যান্ড্রয়েড, সেই অ্যান্ড্রয়েডটা তোমার কাছে না থাকলে তুমি কি করতে? আজকে যদি আমি ভুল পড়িয়ে দিলাম, ছাড়ো সবকিছু ডেটা তোমাকে ভুল দিলাম, তোমাকে ল ভুল দিলাম, যা নিউমেরিক্যাল করালাম, কোডিং করলাম, সব ভুল বললাম, তুমি কি করে ভেরিফাই করতে আমি ভুল বলেছি না ঠিক বলেছি? আজকে তোমার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, তুমি ইজিলি গুগলে সার্চ করলে, সার্চ করার জন্য তোমার কাছে পেয়ে গেলে স্যার ভুল বলেছে না ঠিক বলেছে। কোনো ম্যাটারই না। আজকে পড়াশোনা কত ইজি হয়ে গেছে মানুষের কাছে, নলেজটা কত ইজি হয়ে গেছে, সবাই পকেটে করে কি না একটা রোবট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কতটা ইজি। রাস্তায় হারিয়ে গেল, ম্যাপ খুলে দেখে নিল আমি কোন পজিশনে আছি। ট্রেন ধরতে যাবে, কোন ট্রেন কোথায় আছে তুমি এক্ষুনি দেখে নিলে, ট্রেনটা কোথায় গেলে আমি পাবো, কোথায় কত দূরে প্ল্যাটফর্ম আছে, ট্রেনটা কত দূরে আছে, কতক্ষণের মধ্যে আমাকে পৌঁছতে হবে। এত ইজি হয়ে গেছে লাইফস্টাইলটা মানুষের কাছে। সেই জন্য মানুষ অন্য কাজে মন দিতে পারছে, নিজে মানুষ এনজয়মেন্ট করতে পারছে। আগেকার দিনে মানুষ কি করতো, ইঞ্জিনিয়ার আগে কারখানায় গেল, সারাদিন খাটাখাটনি পরে শুধু বিছানায় এসে ঘুমিয়ে পড়লো। এখন সেটা হয় না, কারণ ইঞ্জিনিয়ারটা এখন নিজে একটা সুইচ কন্ট্রোল করে অনেকগুলো একসাথে কাজ করে, এসি রুমে বসে কম্পিউটার দিয়ে কন্ট্রোল করে যাচ্ছে রোবট গুলোকে। অনেক বেশি স্বতঃস্ফূর্ত এখন ইঞ্জিনিয়ার, অনেক বেশি এনজয়মেন্ট করতে পারছে, সে নিজের লাইফে রিল্যাক্সেশন আছে, স্যাটিসফ্যাকশন আছে তার জবেতে। এই জিনিসটা কেন, তুমি এই কোয়েশ্চেনটা মাথায় আসাটা ধারণাটাই ভুল যে রোবট ইন্ট্রোডিউস হয়ে গেলে ইঞ্জিনিয়ারের কাজ চলে যাবে। ইঞ্জিনিয়ারের কাজ অনেক বেশি বেড়ে যাবে, ইঞ্জিনিয়ার অনেক বেশি স্কিলফুল হবে। কন্ট্রোলটা তো তাকেই করতে হবে, এরকম তো নয় যে রোবটটাকে আমি চালিয়ে দিতে মানে রোবট নিজে থেকে কাজ করছে। হ্যাঁ, নিজে থেকে কাজ করছে, কিন্তু রোবট সব কাজ ঠিক করছে এটা তো নয়। রোবটটাকে তো মনিটরিং করতে হবে, ইঞ্জিনিয়ারকে তো দেখতে হবে, রোবটের তো মেনটেনেন্স করতে হবে। মানুষের জন্য ডক্টর আছে, রোবটের জন্য কে থাকবে? ইঞ্জিনিয়ার তো। মানুষের যখন শরীর খারাপ করে স্যার ডক্টরের কাছে আমার দেখা একটা যেতে হয়, ডক্টরের ফিস অনেক বেশি। হ্যাঁ রূপম বলো, তোমার কি কোয়েশ্চেন ছিল? স্যার কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে স্যার, এই যে রোবোটিক্স এর এত ভাস্ট নলেজ, রোবোটিক্স তারপরে আপনার এআই হ্যাঁ এসবের নলেজ দিয়ে আজকে তো স্যার আমরা হ্যাঁ নয় বলছি যে আপনি ইন্ট্রোডাক্টরি ক্লাসে আপনি বলেছিলেন যে রোবোটিক্স এর যে ল গুলো আছে তার ভেতর এমন ভাবে রোবট গুলোকে বানাতে হবে যেটা যাতে মানে কোনো হিউম্যানিটেরিয়ান ক্রাইম না করে। বাট এটা তো আমরা স্যার একদম বলতে পারি না, রাইট। কারণ কোন দেশ যদি মনে করে যে এবার আমি মানে কোনো লোক ছাড়াই এমনি আমি যে মানে যদি কোথাও নিজের ল্যান্ড এক্সপেন্ড করতে হয়, আমি তাহলে এরকম কোনো এমন একটা সিস্টেম ইউজ করবো যে সিস্টেম আমার কম ক্যাজুয়ালিটিস হবে অ্যাজ ওয়েল অ্যাজ আমার ফায়ার পাওয়ারটা বেশি থাকবে। তখন তো স্যার সেই রোবোটিক্স এর আইডিয়াটাই চলে আসবে, রোবোটিক্স বা রাইট এআই। রূপম, তোমার কোয়েশ্চেনটা একদম একদম পারফেক্ট। ইয়েস, রাইট রাইট। তো একদম পারফেক্ট কোয়েশ্চেন তুমি করেছো, মানে একদম পারফেক্ট স্টেটমেন্ট দিচ্ছ অ্যাকচুয়ালি। জিনিসটা ঠিকই, এই যে আগের দিন যে মানে প্রথম ইন্ট্রোডাকশন ক্লাসে যে ল গুলো বলেছিলাম, রাইট রাইট। তো আমি যে ল গুলো বলেছিলাম, এই ল গুলো কিন্তু অ্যাকচুয়ালি রোবটের জন্য নয়। লটা কার জন্য? মানুষের জন্য। যে মানুষটা রোবটটাকে বানাচ্ছে সেই মানুষটাই লটা মেনটেন করে রোবটটাকে বানাবে। যে ও যে রোবটটা বানাচ্ছে, যে ইঞ্জিনিয়ারটা রোবটটা বানাচ্ছে, সেই রোবটটা যেন কোনো হিউম্যান বিং কে হার্ম না করে, এই লটা মেনটেন করে বানায়। লটা রোবটের জন্য না, লটা মানুষের জন্য। রোবটকে মানুষটা কোডিং করছে, তো কোডিং এর মধ্যে এমন কোনো জায়গায় কোনো কোড দেবে না যেখানে রোবটের দ্বারা হিউম্যান বিং হার্ম হতে পারে। তো ওয়ারফিল্ডে কি রোবট ইউজ হচ্ছে না? ইয়েস, অবভিয়াসলি ওয়ারফিল্ডে তো রোবট ইউজ হচ্ছে। যেগুলো অটোমেটেড ড্রোন রয়েছে, আর্টিলারি ট্যাঙ্ক রয়েছে, সেগুলো তো বেসিক্যালি রোবট। দূর থেকে কন্ট্রোল প্যানেল থেকে ওদেরকে কন্ট্রোল করা হচ্ছে, ওরা ওখানে ওয়ারফিল্ডে গিয়ে মারামারি করছে, ওখানে তো হিউম্যান হার্ম হচ্ছে, হিউম্যানকে তো মারছে। এখানে লটাকে ভায়োলেন্ট করা হয়েছে কারণ মানুষ নিজে বলেছে যে রোবটকে আমি ইন্ট্রোডিউস করাচ্ছি ওয়ারফিল্ডে, সেখানে একজন মানুষ আরেকজন মানুষকে পারমিশন দিচ্ছে এই রোবটটা বানানোর জন্য। তো যেখানে লিগ্যাল অথরাইজেশন পাচ্ছে যে ওয়ারফিল্ডে রোবট ইউজ হবে, সেখানে তো আমাদের কিছু করার নেই। তার মানে কি আমরা নলেজটা থেকে পিছিয়ে আসবো? একদমই নয়। মানে যেরকম স্যার একটা ম্যাডাম টেকনোলজি আর একটা ইনোভেশন তৈরি হয়। নিউক্লিয়ার ওয়েপনও হচ্ছে, আবার নিউক্লিয়ার প্লান্টসও হচ্ছে।
রাইট রাইট রাইট, অ্যাবসলিউটলি রাইট। একটা ইনোভেশন আর একটা নলেজ সায়েন্স যাই বলো না কেন, সেটা সবসময় যে ডিস্ট্রাকশনের জন্য ইউজ হবে সেটা তো নয়। ইনোভেশনটা হয় যেটা ম্যানকাইন্ডের জন্য, হিউম্যান ম্যানকাইন্ডের জন্য। ইনোভেশনটা কখনোই ডিস্ট্রাকশনের জন্য তৈরি হয় না। কিন্তু কেউ যদি সেই ইনোভেশনটাকে নিয়ে, সেই টেকনোলজিটাকে নিয়ে ডিস্ট্রাকশনে কাজে লাগায়, তাতে তো কিছু করার নেই। তার মানে কি আমরা ইনোভেশন থেকে পিছিয়ে আসবো? একদমই নয়। ওকে তুমি যে স্যার। স্টেটমেন্টটা দিয়েছো একদম পারফেক্ট স্টেটমেন্ট। এটা তুমি যেটা বলেছো একদম একদম ঠিক কথা বলেছো, যেটা হতেই পারে, হচ্ছেও। হচ্ছে না যে সেটা না, এটা হচ্ছে। রোবটকে বাজে কাজে ইউজ করানো হচ্ছে। ওকে, সো আর কারো কোনো রকম কোয়ারিজ আছে এখনো পর্যন্ত? স্যার এই রোবোটিক কারটাতে যেটা স্যার এখন দেখাচ্ছেন, এটাতে কি স্যার মোটর ইউজ করা হয়েছে? হ্যাঁ, এখানে বেসিক্যালি 4টে গিয়ার মোটর ইউজ করা হয়েছে, যেটাকে ডাইরেক্ট ড্রাইভ মোটর বলা হয়। তার সাথে মোটর ড্রাইভার আছে, আর একটা মোটর ড্রাইভারটা বেসিক্যালি একটা শিল্ড, মোটর শিল্ড, যেটা কিনা মোটরকে ওভার কারেন্ট ড্রয়িং থেকে প্রোটেকশন দেয় এন্ড মাইক্রো কন্ট্রোলারটাকে সেভ করে। আর তার সাথে আরডিনো উনো বোর্ড আছে, আরডিনো উনো বোর্ডের উপরে একটা মোটর শিল্ড ইউজ করা আছে। মোটর শিল্ডটা তোমার মোটরগুলোকে কন্ট্রোল করছে। এন্ড তোমার আল্ট্রাসনিক সেন্সর ইউজ করা আছে, এটা সার্ভো মোটর ইউজ করে। সার্ভো মোটরটা কি করছে, আল্ট্রাসনিক সেন্সরটাকে পারফেক্ট ডিরেকশনে মুভ করাচ্ছে, যার জন্য আল্ট্রাসনিক সেন্সরটা 4-5টা দেখতে পাচ্ছে। একটা ডিরেকশন না, ওর 4-5টা মোটামুটি দেখে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলটাও দেখতে পাচ্ছে। এটাই তো দেখে নাও। এটা রোবটে যখন কাজ করবে, রোবটটা যখন অ্যাকশনে রাখবে, তখন কিভাবে কাজ করছে। তো এখানে আমার কাছে একটা ভিডিও আছে, স্যার আপনি ভিডিও দেখিয়েছিলেন তো, আইওটি তো ক্লাসে ভিডিওটা দেখিয়েছিলেন, স্ক্রিন শেয়ার ওটাই তো করো। স্যার? হ্যাঁ, আর যারা দেখেনি তারা একটু দেখে নাও, দাঁড়াও আমি ভিডিওটা আমি অন করছি, 1 সেকেন্ড। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার হয়েছে, সবাই ভিডিওটা দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। হ্যাঁ, তো এই ভিডিওটার মধ্যে দেখো, এই সেম রোবট ইউজ করা হয়েছে ফ্লোর ক্লিনিং এর জন্য। তো এখানে একটা আর দেখো কিরকম ও দেওয়ালের দিকে ধাক্কা খাচ্ছে না, ও ডিস্টেন্সটা মেজার করতে পারছে, আর অবস্ট্রাকেল থেকে দূরে সরে আসছে। আর তার সাথে সাথে ওখানে সাবান জলের বোতল দিয়ে দেওয়া হয়েছে, সামনে একটা ব্রাশ দিয়ে দেওয়া হয়েছে, ও পুরো ফ্লোরটাকে ক্লিন করে বেড়াচ্ছে। এই রোবটটা কিন্তু আমরা বানাবো, আর এর থেকে বেটার বানাবো। আমরা এই ওয়ার্কশপে বানাবো। ক্লিন বলতে তো আমাদের যে এটাকে মানে ইনোভেশন এন্ড ইনকিউবেশন সাবান সেল তৈরি জলটা করা হচ্ছে। ছড়াচ্ছে, মুছছে কে? হ্যাঁ, ক্লিন ক্লিন বলতে সাবান জলটাকে ছড়াচ্ছে আর ব্রাশ দিয়ে ঘষছে বেসিক্যালি। ও কিন্তু পরিষ্কার করতে, মুছতে পারছে না। তো ব্রাশ আমরা আসছে এটাকে কোথায়? মুছবে এন্ড ফ্লোরটাকে ড্রাইও করে দেবে। সামনে একটা ব্রাশ লাগানো আছে, গ্রিন কালারের ব্রাশ ঘুরছে, দেখো সামনের দিকে রোডটার সামনে গ্রিন কালারের একটা ব্রাশ ঘুরছে। ও হ্যাঁ স্যার, দেখতে পেয়েছি স্যার, তা গ্রাউন্ডের আমরা নিচটা এমন করে। সিস্টেম তৈরি করবো যাতে, হ্যাঁ, তো আমরা এমন একটা সিস্টেম তৈরি করব যার মধ্যে কি হবে, ও সাবান জল ছড়াবে, ব্রাশ দিয়ে ঘষবে এন্ড ওটাকে ড্রাইও করবে ফ্লোরটাকে। এরকম না যে ওই কন্ডিশনে ছেড়ে দেবে, সবাই গেল স্লিপ খেয়ে পড়ে গেল, এই জিনিসটা হবে না। ফ্লোরটাকে ড্রাইও করবে রোবটটা। এরকম জিনিসটা আমরা তৈরি করব। আর এটা আমাদের ইনোভেশন এন্ড ইনকিউবেশন যে ল্যাবটা, মানে সেলটা যে বেসিক্যালি তৈরি হয়েছে, ওখানেই আমরা করব। শুধু ড্রাই কাজটা করতে একবার গেলে কি স্যার অফলাইন শুরু হোক, সেন্সর লাগবে? অনলাইনে তো সম্ভব না। সেন্সর লাগবে না, বেসিক্যালি আমাদের একটা ব্লোয়ার লাগবে। হেয়ার ড্রায়ার, জানো হেয়ার ড্রায়ার কি কাজ করে? চুল শুকনো করে। হ্যাঁ স্যার, হেয়ার ড্রায়ার, আমরা আচ্ছা আচ্ছা, ওরকমই ওইটা একটা আচ্ছা, ঠিক টেকনোলজি আছে। ইউজ করব। তো ওটাই আমরা বেসিক্যালি ইউজ করি, যার জন্য ফ্লোরটাকে শুকনো করে দিতে পারবে, কোনো ব্যাপার না। হেয়ার ড্রায়ার ইউজ করতে পারি। তারপরে ধরো যেটা হচ্ছে না ভ্যাকুয়াম ক্লিনার। ভ্যাকুয়াম ক্লিনার কি করে, যদি পাওয়ারফুল আমরা ভ্যাকুয়াম ক্লিনার ইউজ করি, তাহলেও জলটাকে ওখান থেকে সাক করে নেবে। তো বেসিক্যালি আজকে থিওরি মানে পিপিটি এখানেই শেষ। আরো কতগুলো সেন্সর আছে
যেগুলো তোমাদেরকে ফিজিক্যালি আমি দেখাচ্ছি ভিডিও অন করে। ওদেরকে ইয়ে দেখো, জাইরোস্কোপ দেখো। ওইখানে আচ্ছা, পিআইআর সেন্সরটা দেখাও, ইস্ট ইনগ্রেডিয়েন্ট টেম্পারেচার সেন্সর দেখাও, সার্ভো মোটর দেখাও, স্টেপার মোটর দেখাও, স্টেপার ওখানে আছে। জাইরো কি আমার ব্যাগে? জাইরো আমার ব্যাগে। লাগানো হয়েছে। এই তো জাইরো, হ্যাঁ। তো তোমরা ভিডিওর মধ্যে দেখো কতগুলো সেন্সর দেখানো হচ্ছে। তো এখানে প্রথম যে সেন্সরটা, এটা এই যে সেন্সরটা, দিস ইজ পিআইআর মোশন সেন্সর। এটা আমরা আইওটি ক্লাসেও দেখেছিলাম। পিআইআর মোশন সেন্সর, এটাকে আমরা কাজ করে দেখেছি কিভাবে মোশন ডিটেকশন করে। এর মধ্যে এটা বেসিক্যালি একটা ডিজিটাল সেন্সর। এর মধ্যে 3টে পিন থাকে, একটা দিয়ে আমরা পজিটিভ ভোল্টেজ দিই, একটা দিয়ে নেগেটিভ ভোল্টেজ দিই, এন্ড আরেকটা দিয়ে আমরা একটা আউটপুট পাই, ডিজিটাল সিগন্যাল আউটপুট পাই। এটা পিআইআর মোশন সেন্সর। এটা হচ্ছে DST-22, এটাও আমরা ক্লাস দেখেছিলাম আইওটি ক্লাসে, আবার আমরা এটা দেখব। এখানে সার্ভো মোটর আছে, এটা একটা সার্ভো মোটর আছে, এটা বেসিক্যালি অনেক হাই পাওয়ার সার্ভো মোটর। এটাও একটা সার্ভো মোটর আছে এখানে, এটা একটু লো পাওয়ারের সার্ভো মোটর। আমরা এগুলো আমরা আইওটি ক্লাসে এই সার্ভো মোটরের কাজ দেখিনি, এখানে আমরা যেহেতু রোবোটিক্স পড়ছি তো সার্ভো মোটরের কাজ দেখবো। তার সাথে আছে এই যে জাইরোস্কোপ, XYZ ডিরেকশনে জাইরোস্কোপ কাজ করবে। আমরা প্র্যাকটিক্যালি এটায় কাজ করে দেবো। আজকে কিন্তু জাইরোস্কোপে আমরা কোনো থিওরি দিইনি, আমরা পুরোপুরি প্র্যাকটিক্যালি কাজ করে দেখবো। জাইরোস্কোপে XYZ 3টে ডিরেকশনে অ্যাক্সেলারেশন, রোটেশন, মানে টোটালি 6 ডিগ্রি অফ ফ্রিডম ও সেন্স করতে পারে। আমরা সেন্স করবো জাইরোস্কোপ দিয়ে, এন্ড সেটাকে মাইক্রো কন্ট্রোলারে ক্যালিব্রেশন করবো, এন্ড ড্রাইভসে আমরা ফেলবো। মানে অটো পাইলট যে কাজটা করছিল, অটো পাইলটের মতো আমরা কাজ করবো এইটাতে। তো আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রবলেম কিংবা কোয়েরিজ থাকলে তোমরা এখনই আমাকে করো, কারণ আমাদের হাতে আর বেশি টাইম নেই। কালকে থেকে পুরোপুরি প্র্যাকটিক্যাল, কোনো আর থিওরি থাকবে না। আজকে যার যা কনফিউশন আছে সব ক্লিয়ার করে নাও। স্যার বলছিলাম যে প্রক্সিমিটি সেন্সর আর আইআর বলো। সেন্সরের মধ্যে একটু ডিফারেন্সটা বলবেন? আইআর সেন্সর দেখো, প্রক্সিমেট্রি সেন্সর এন্ড আইআর সেন্সরের মধ্যে ডিফারেন্স বলার থেকে আমি মনে করি প্র্যাকটিক্যালি তোমাকে করে দেখাবো, ঠিক আছে? দুটো সেন্সরের কাজ বেসিক্যালি একই, তোমাকে প্র্যাকটিক্যালি করে দেখাবো, সব থেকে বেস্ট হয়। কালকে তোমাকে প্র্যাকটিক্যাল করে দেখাবো, যে একটা আইআর সেন্সর দিয়ে কাজ দেখাবো, আর প্রক্সিমেট্রি সেন্সর কিরকম ভাবে কাজ করে সেটা তোমাকে তখন ডেসক্রাইব করবো, ওটা বেস্ট হবে। স্যার আর একটা বলছিলাম যে আপনি যে বলছিলেন বঙ্কু প্লিজ ডান্স, ওটা তো আপনি ইংলিশে বলছিলেন, ওটা কি যদি আমরা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে বলি ওটা কি সেম কাজ করবে রোবটটা? না, আমি যদি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে বলি যে বঙ্কু তুমি নাচ করো, এই যে ডান্স এন্ড নাচ এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, ঠিক আছে? এই স্পেকট্রামটা আগে থেকে ওর মেশিন লার্নিং অ্যালগরিদমের মধ্যে দিতে হবে, যে নাচ এই ওয়ার্ডটাকে দিতে হবে, আর নাচ আমি যে কথাটা বলছি এর যে সাউন্ড ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম, এটা আমাকে আগে মেশিন লার্নিং অ্যালগরিদমে দিতে হবে, তবেই ও বুঝতে পারবে। ওকে স্যার। না হলে কিন্তু ও কমেন্টটা নিতে পারবে না। আমরা এরকম একটা আইটিসি একটা আমরা প্রজেক্ট করেছিলাম, যেখানে হচ্ছে বেসিক্যালি একটা স্পাইং ডিভাইস ছিল দোকানে দোকানে। তো কেউ যদি কি সিগারেট চাইতো, দাদা আমাকে এক প্যাকেট গোল্ড ফ্লেক দিন আর একটা ফ্লেক দিন, এই যে ইনস্ট্যান্স গুলো ক্যাচ করতো ওই ডিভাইসটা। আমি বাংলায় বলি, হিন্দিতে বলি, ইংলিশে বলি, তামিল, তেলেগু, মারাঠি যাই ইউজ করি না কেন, ইনস্ট্যান্সটা তো নেমটা তো সেম থাকবে, ফ্লেক, গোল্ড ফ্লেক, ক্লাসিক, মালবোরো, এই যে নেমগুলো সেম থাকবে, মানে বেসিক্যালি আমি যদি বলি
প্লিজ গিভ মি আ ফ্লেক, আমাকে একটা ফ্লেক দিন, हमको एक फ्लेक दीजिए। তো ফ্লেক কথাটা সেম, সেই জন্য ফ্লেকের যে স্পেকট্রাম অর ইনস্ট্যান্সটা এটা আমরা মেশিন লার্নিং অ্যালগরিদমে ঢুকিয়ে দিয়েছিলাম, সেই জন্য কাজটা করতে পারছিল। কিন্তু নাউন ছাড়া, যে নেম রোবটটার ছাড়া কথা যখন অন্য বলছেন কিছু চলে ওটা যাচ্ছে কি একটা স্যার ওয়ার্ড, মানে বলছিলাম স্যার যে রোবটটার কথা বলছেন এখন স্যার, বলো কি বলছো যে বলো। যে আপনি স্যার যে এখন যে রোবটটার কথা হ্যাঁ বলছেন, যে সিএড এর কথা, যে এক্সাম্পলটা দিলেন যে ফ্লেক বলুন গোফ্লেক বলুন যে দিচ্ছে, ওটা কি স্যার মানে হ্যাঁ মানে কি বলবো, রোবটটা কি মানে হাতে হ্যাঁ দিয়ে দিত কাস্টমার, না জাস্ট বলে দিত যে কোনটা চাইছে সেইটা তারপরে কাস্টমার মানে দোকানদার দিয়ে দিত? না না এই না না রোবটটা কোনো অ্যাকশন করতো না, রোবটটা কোনো রকম অ্যাকশন করতো না। এখানে রোবটটা কি করতো, আমরা আমরা যেটা চাইলাম মানে ফ্লেক চাইলাম আর গোল্ড ফ্লেক চাইলাম আর যাই চাইলাম না কেন, ওটা কি করতো আমাদের সার্ভারে আসতো যে কটা ফ্লেক বিক্রি হয়েছে, কটা গোল্ড ফ্লেক বিক্রি হয়েছে। এটা হচ্ছে মার্কেটিং এর জন্য ইউজ করা হতো, সার্ভের জন্য ইউজ করা হয়েছিল রোবটটাকে। ওটা আমাদের ও সার্ভারে আচ্ছা, আসতো, মানে যেরকম পরবর্তীকালে আপনার এটাকে আমরা শপিং মলে স্পেন্সারে। যেরকম স্যার থাকে, আচ্ছা শপিং মলে স্যার বিল করতে গেলে রাইট রাইট, যেরকম এবার করি পরবর্তীকালে ওইটা আমরা তো? এটা স্পেন্সারেতে ইন্ট্রোডিউস করিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এবার শপিং মলে স্পেন্সারে মানে শপিং মলে যেটা তুমি দেখেছো ওটা আমরা ইন্ট্রোডিউস করেছি স্পেন্সার্সে। স্পেন্সার্সে এটা কি করানো হয়েছে, ওয়াইন শপেতে বেসিক্যালি এটা ইন্ট্রোডিউস করানো হয়েছে। তুমি যখন কি ওয়াইন শপেতে গিয়ে বলছো একটা ওয়াইনের নাম বললে, তখন সঙ্গে সঙ্গে কি করবো, ইনস্ট্যান্সটা নিলো এন্ড যেখানে ওয়াইনটা রাখা রয়েছে সেইখানে একটা লাইট জ্বলে উঠবে, আর তার সাথে সাথে ক্যাশ কাউন্টারে যে আছে তার কাছে প্রাইসের লিস্টটাও চলে আসবে যে এই ওয়াইনটা নেওয়া হচ্ছে। ওখানে লাইটটা জ্বলে গেছে মানে কি, এবার বুঝে গেল যে কাস্টমার গেছে, সেই কাস্টমার বুঝে গেল যে ওই তোমার র্যাকের মধ্যে ওয়াইনটা রাখা রয়েছে, তো ওইখান থেকে র্যাক থেকে ওয়াইনটা নিয়ে চলে আসবে। কারণ স্পেন্সার্স গুলোতে যে ওয়াইন শপ গুলো থাকে, ওখানে ওয়াইন শপে অনেক বড় ওয়াইন শপটা হয়, কোথায় কি ওয়াইন রাখা আছে সেটা খুঁজে পাওয়া যায় না। সেই কারণের জন্য ওখানে এই রোবটটা ইউজ করা হচ্ছে। যাবো না রে, ও আচ্ছা আচ্ছা স্যার, বুঝেছি। না না রে। আচ্ছা, আর কোনো কারো কোয়ারিজ আছে? স্যার বলছিলাম যে সো আমাকে স্টেপার মোটরের এখানকার জন্য এখানে কি সমস্ত টিচার। স্টেপার মোটরের জন্য কি শুধু লিনিয়ার হ্যাঁ মোশনটা বলো বলো, শুনতে পাচ্ছি। তৈরি হচ্ছে? না না, লিনিয়ার মোশন মোটরের জন্য তৈরি হয় না। এই স্টেপার মোটরের ফাংশন আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো, কিরকম ভাবে রোটেশনাল মুভমেন্ট পাই কিংবা কিরকম ভাবে লিনিয়ার মোশন পাই, সবকিছু আমরা প্র্যাকটিক্যালি করে দেখাবো। থিওরিতে না, কোনো প্র্যাকটিক্যালি দেখবে তোমরা। কালকে থেকে তোমাদেরকে সমস্ত কিছু প্র্যাকটিক্যালি দেখাতে আরম্ভ করবো, কোনো চাপ নেই। সো এখানে যে সমস্ত টিচাররা প্রেজেন্ট রয়েছেন, কোঅর্ডিনেটররা, তারা যদি পারমিশন দেয় তাহলে আমি ক্লাসটা আজকে এখানেই ফিনিশ করতে পারি। কালকে থেকে পুরোপুরি প্র্যাকটিক্যাল শুরু করব, কোনো রকম থিওরি থাকবে না। সো পারমিশন দিলে আজকে ক্লাসটা আমি এখানেই ফিনিশ করতে পারি। রিক হ্যাঁ স্যার, ঠিক মনিনী আছে। ম্যাডাম, স্যার ওকে, তাহলে আমি শুভ রেকর্ডিংটা স্যার। অফ করে দেবো স্যার? রেকর্ডিংটা হ্যাঁ অফ করতে পারবেন হ্যাঁ স্যার নিশ্চয়ই এখন। নিশ্চয়ই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার।